আচ্ছা, আজকে তাহলে আমরা কি করব, আমরা কিছু জনের মক ইন্টারভিউ নেব। তো কিছু জন যারা রেডি আছো বা যারা আমাকে মেসেজ করেছো, তারা তোমরা একটা ডেমো দাও ছোট্ট করে। সেই ডেমোটা আমি দেখবো এবং ডেমোটা ঠিক হচ্ছে কিনা সেটা বলবো, কোন জায়গায় কোথায় খামতি আছে সেটা বলবো। যদিও ডেমোটা এখন লিখে দিতে পারবে না, জাস্ট মৌখিকভাবে তুমি যেটা করেছো সেটাকে মৌখিকভাবে বলো, আমরা শুনি। এবং তোমার কি কি কারেকশন করা উচিত সেটা আমি বলে দেবো। পাশাপাশি সেই ডেমো রিলেটেড কিছু কোশ্চিন করবো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা একদম যেরকম ইন্টারভিউ হতে পারে একটা 10 মিনিটে, সেরকম একটা ইন্টারভিউ সেশন আমি নেবো আপাতত। নেক্সট দিন থেকে, এর পরের দিন থেকে বা এর পরের সপ্তাহ থেকে আরও এক্সপার্টরা যোগ হবেন এবং 2-3 জন এক্সপার্ট মিলে কিন্তু তোমাকে কোশ্চিন করবেন। তাহলে একদম প্রপার যে ইন্টারভিউ ফিলটা সেটা কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে? তো বাকিরা যারা পার্টিসিপেট করবে না তারাও কিন্তু এগুলো শুনতে হবে, কারণ এটা কিন্তু শোনাটাই হচ্ছে আসল, মানে কে কোন জায়গা থেকে কি কোশ্চিন আসতে পারে, বা স্যার কি ধরনের কোশ্চিন করছে, অমুক স্যার কি ধরনের কোশ্চিন করছে, এগুলো কিন্তু সবাই রেডি করতে থাকো। এবং এই যে কোশ্চিন অ্যান্সারগুলো আলোচনা হচ্ছে, এই কোশ্চিন অ্যান্সারগুলো কিন্তু সব শুনে 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 নিজেরা নোট ডাউন করে, কারণ এগুলো তো আমি আর নোট দিতে পারবো না, এগুলো খুব সুন্দরভাবে নোট ডাউন করতে হবে নিজেদেরকে এবং তৈরি করতে হবে যে এই জায়গা থেকে এই ধরনের কোশ্চিন ইন্টারভিউ লেভেলে হয়। এবং যত বেশি এক্সপার্টরা থাকবেন তাদের কিন্তু নাম্বার অফ ভ্যারিয়েশন বা ভ্যারিয়েশন অফ কোশ্চিন কিন্তু বেশি হবে, এবং সেইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো আজকে আমি একাই ইন্টারভিউ নিচ্ছি, নেক্সট আমরা যেদিন আছে ক্লাস সেদিন থেকে আমরা একজন একজন করে আরো এক্সপার্ট ডাকবো, এবং ওনারাও কিন্তু আস্তে 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 তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চিন করবে, সাবজেক্ট রিলেটেড, সাবজেক্টের বাইরে বা বিভিন্ন ধরনের যেরকম হতে পারে। তো আজকে একটা ডেমো আমরা শুরু করছি, মক ইন্টারভিউ বা ডেমো ইন্টারভিউ, এবং কি ধরনের হতে পারে দেখছি। তো আজকে আমাকে অনেকেই মেসেজ করেছো, স্যার আমি ডেমো বা মক ইন্টারভিউ দিতে চাই। তো সবার আগে আমি এক এক করে জিজ্ঞেস করছি, সবাইকে আমি জিজ্ঞেস করছি, একটু ওয়েট করো সবাই, তাড়াহুড়ো করো না, কারণ এই জায়গাগুলো কি যে আমারটা হয়ে গেল মানে আমি চলে গেলাম এটা না, বা তুমি আজকে ভালো ডেমো ইন্টারভিউ দিলে বলে একদম ফাইনালেও যে ভালো দিতে পারবে সেটা না। তার ফলে কি, যে ভালো খারাপের মধ্যে দিয়ে চলতে হবে এবং চেষ্টা করতে ফাইনাল দিন যেদিন আমাদের একদম এসএসসির ইন্টারভিউ সেদিন যাতে আমাদের খুব ভালো হয়। তার ফলে কি, যে এখন থেকেই শুধুমাত্র নিজের ইন্টারভিউ ভালো হয়ে গেল মানে ছেড়ে দিলাম সেটা না, অন্যরা কি ইন্টারভিউ দিচ্ছে সেখান থেকেও কিন্তু নলেজটা গেইন করতে হবে। কারণ যত বেশি লোকের ইন্টারভিউ তুমি দেখবে, অন্যান্য স্টুডেন্টদের ইন্টারভিউ দেখবে, তাহলে কিন্তু তত বেশি তোমার ইন্টারভিউর প্রতি একটা নলেজ বাড়বে। কারণ আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে 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 এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তোমাদেরকে এখন আমি এই ইন্টারভিউ সম্পর্কে কিছু কিছু জিনিসপত্র বলতে পারছি, তাই তো? তাহলে যাই হোক, প্রথমে শান্তনু মান্না, শান্তনু কি অনলাইন আছো? শান্তনু বাদ দিয়ে আর কেউ মাইক অন করো না। শান্তনু যদি অনলাইন থাকে তাহলে আমাকে বলো, তাহলে ওকে আমি কিছু বলার বা কিছু ওকে ধরছি এবং কি ধরনের হতে পারে দেখো। শান্তনু আমাকে মেসেজ করেছিল যে স্যার আমি অনলাইনে মক ইন্টারভিউ দেব। শান্তনু কি আছো এখন অনলাইনে? শান্তনু নেই, আচ্ছা। আর রেখা আছো? রেখা, রেখা কি অনলাইনে আছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, প্রথমে তাহলে আমি রেখা থেকে শুরু করি, যেহেতু মেসেজ করছি আমি এক এক করে মেসেজ দেখছি। আচ্ছা, বাকিদের আমি অফলাইন করে দিলাম। রেখা অনলাইনে হয়ে গেছে, মানে মাইকটা অন করে নাও। ঠিক আছে। ঠিক আছে, বাকিদের স্যার সবাই আমি তো বলেছি যে শুধু ডেমো রেডি আছে। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দুটো তিনটে কোশ্চিন করছি। এক নম্বর হচ্ছে, তুমি কি ডেমো রেডি করেছো এখন কি বলতে পারবে? হ্যাঁ পারবো বলতে। পারবে, আচ্ছা ঠিক আছে। তাহলে বাকিরা সবাই শোনো যে ও কিরকম ভাবে বলছে, বেশিক্ষণ সময় দেবে না। তাহলে আমি একদম ইন্টারভিউতে যেরকম হতে পারে সেরকম একটা প্রসিডিওর স্টার্ট করছি। তো সবার আগে তোমাকে আমি কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছি, তুমি মাইকটা সবসময় অন করে থাকবে। যদি মনে হয় যে স্যার আমার ভিডিওটা অন করে রাখবো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো লজ্জা বা হেজিটেশনের কিছু নেই, করতে পারো। কারণ তাহলে কি হয় যে সামনাসামনি দেখলে বুঝতে পারো। যদি বলো না স্যার আমি এখন আনইজি ফিল করছি, আমি পরে আরেকবার করবো, সেটাও ওকে, কোনো অসুবিধা নেই। তো সবার আগে রেখা। ভিডিও ডিসেবল করা আছে, ডিসেবল করা আছে। আচ্ছা, ভিডিওটা আমি তাহলে ইয়ে এনেবল করে দিই, ভিডিওটা আমি ডিসেবল করে রাখি। ঠিক আছে, দেখো। তাহলে দেখো যে কিরকম ধরনের কোশ্চিন অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে সবাই আশা করি রেখাকে দেখতে পাচ্ছো। তো ও এখন পার্টিসিপেট করবে। তো রেখা, আপনার সম্পর্কে একটু কিছু বলুন, নিজেকে একটু ইন্ট্রোডিউস করুন। আমি এই জায়গাটা তো আটকে গেলাম স্যার, প্রথমে কি এশিয়া দিয়ে বলতে হবে, মানে আমার একাডেমিক দিয়ে শুরু করবো? বলো, তুমি তুমি যেভাবে বলবে তুমি বলো, যেভাবে তুমি বলবে তুমি তোমার মতো করে বলো। তুমি নিজেকে এক্সপ্রেস করো যে স্যার ঠিক আমি আছে। এই আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আর আমার হচ্ছে 2008-এ আমি মাধ্যমিক পাস করেছি, 91% মার্কস আমার। হচ্ছে 2010 সালে 85.6% মার্কস ছিল আমার। আর বিএসসি করেছি আমি এবেনশিল কলেজ থেকে, কুচবিহার এবেনশিল কলেজ। 57.875% আমার মার্কস আছে। তারপর আমি বিএড করে নিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ধূপগুড়ি বিএড কলেজ থেকে। এই বিএড করার পরই আমি হচ্ছে প্রাইমারি চাকরি পেয়ে গেছিলাম। 2017 সাল থেকে 2019 অব্দি আমি প্রাইমারিতে পড়েছি। এখন আমি আপাতত হাই স্কুলে আছি, কুমারগ্রাম দোয়া মদন সিং হাই স্কুলে আমি ম্যাথের টিচার, 9-10 লেভেলের। আচ্ছা। তো
সবার আগে তুমি যেটা জিজ্ঞেস করার বা আপনি করেই বলছি আমি, আপনি তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বললেন, তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বাড়ি, আপনি বিএসসি করেছেন বললেন কোচবিহার থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বাড়ি অথচ বিএসসিটা কোচবিহার থেকে করেছেন, এর পিছনে কারণ কিছু, মানে অন্য ডিস্ট্রিক্টের কোনো কলেজে নিজের ডিস্ট্রিক্টে করেননি? না, কারণ বলতে ওটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ সেই হিসাবে। আর এভিনশিল কলেজ তো অনেকদিন পুরোনো কলেজ, একটা ঐতিহ্যবাহী কলেজ, তো ওটা একটা ছোটবেলার থেকে একটা স্বপ্ন ছিল, সেই হিসাবে আমি করেছি এভিনশিল কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধরুন আপনাকে জিজ্ঞেস করলাম যে শিক্ষা মানে কি, একটু ভালোভাবে বাচ্চাদেরকে বোঝানোর মতো খেলার ছলে যে শিক্ষা জিনিসটা কি, আমি একদম ডেফিনেশন চাইছি না, যে শিক্ষা মানে কি বুঝেন আপনি বা কি বোঝাতে পারবেন শিক্ষা মানে, আপনার মতে শিক্ষা মানে কি? আমি ডেফিনেশন চাইছি না বা এর অর্থ চাইছি না, শিক্ষা মানে আপনি কি বোঝাতে চাইছেন, কাকে শিক্ষা বলে? আমি যদি আমার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি ওদেরকে এটাই বোঝাবো যে শিক্ষা হচ্ছে ওদের জ্ঞানের পরিধি, সেটা যে কোনো কিছু জানার দিকেই হতে পারে। মানে শুধুমাত্র যে পুঁথিগত দিক থেকেই ওদের জ্ঞান হবে সেরকম না, সেটা যে কোনো দিক থেকেই সেটা হতে পারে। ওদের খেলাধুলার প্রতি বা কারো যদি হাতের কাজের প্রতি আগ্রহ থাকে, তো সেরকম নানা বিষয় সেটা মানে মানে কোনো কিছু একটা বিষয়ে সেটা জ্ঞান আর জ্ঞান অর্জন করা, সেটা জানার চাহিদা খিদে, সেটাকেই শিক্ষা বলা যেত। ঠিক আছে, তাহলে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই মুহূর্তে সেটা নেই। আচ্ছা, তো বুনিয়াদী শিক্ষাটা একটু দেখে নিতে হবে, প্রত্যেককেই বলছি, ঠিক আছে? বুনিয়াদী শিক্ষা কি এবং বুনিয়াদী শিক্ষার প্রবর্তকটাকে কেউ কি জানা আছে কারোর, যে বুনিয়াদী শিক্ষার মহাত্মা প্রবর্তককে? গান্ধী। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বুনিয়াদী শিক্ষাটা একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি তো কোচবিহারে পড়াশোনা করেছেন, তো কোচবিহারের কোনো বিশেষ কিছু কি জানা আছে, যে কোচবিহার শহরের বিশেষ কি গুরুত্ব, বা কেন আমরা কোচবিহার শহরটাকে এত বিশেষভাবে ভৌগোলিকভাবে কেন আমরা মনে রাখবো, বা কিছু বিশেষ তার বৈশিষ্ট্য, মানে কোচবিহারে বৈশিষ্ট্য কি বলতে ভালো হয় বা কিছু? কোচবিহার শহরে যেমন হচ্ছে এটাকে রাজার শহর বলা হয়। আচ্ছা রাজবাড়ি তো অবশ্যই আছে, আর সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে রাসমেলার জন্য। মদন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোচবিহারের ওপরে যদি আপনি ভৌগোলিক ম্যাপটা দেখেন, তাহলে কোচবিহারের ওপরে জানেন কোন ডিস্ট্রিক্ট আছে? আপনার জানা উচিত, যেহেতু আপনি একদম ওখানকারই। কোচবিহারের ওপরে কোন ডিস্ট্রিক্ট, যদি আমি পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখি, একদম কোচবিহারের ওপরের ডিস্ট্রিক্টটা, ওপরে, নিচে কোনো ডিস্ট্রিক্ট নেই কারণ নিচে বাংলাদেশ আছে, ওপরের ডিস্ট্রিক্টটা আলিপুরদুয়ার। একদম। আলিপুরদুয়ার আপনার নিজের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা, আলিপুরদুয়ারের বাঁ পাশে কোনো ডিস্ট্রিক্ট, ভৌগোলিকভাবে বাঁ পাশে, আলিপুরদুয়ার যেখানে এই পজিশনটা? মুহূর্তে exact আমার আচ্ছা, মাথায় আসছে না। ভালো করে, মানে আমি কিন্তু এগুলো যেগুলো অ্যাডভাইস দিচ্ছি সেগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেবে না, জাস্ট এই ম্যাপগুলো কোন জেলা কোথায় আছে, তার আশেপাশে কি আছে, সেগুলো সম্পর্কে কিন্তু একটু ধারণা বা দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, কোচবিহারের আপনার জেলাতে কোনো বিখ্যাত খাবার আছে? ক্যাটাগরির জিলাপি বিখ্যাত। আর ওখানে রসগোল্লা পাওয়া যায় না খেজুর গুড়ের, ওটাও নাকি খুব বিখ্যাত। না, এটা আচ্ছা ঠিক জানা নেই। আচ্ছা, ঠিক আছে, এবার আমি কিছু আপনাকে সাবজেক্ট থেকে কোশ্চিন করছি, ঠিক আছে? সাবজেক্ট মানে আপনার ম্যাথমেটিক্স থেকে কোশ্চিন করছি। তো সবার আগে ধরুন কোনো সংখ্যা হুম, 9 দ্বারা বিভাজ্য কিনা আপনি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, কি করে বোঝাবেন? ভাগ ছাড়া, একদম ভাগ পদ্ধতি ছাড়া, ভাগ করতে হয় 9 দ্বারা, ঠিক আছে, কিন্তু কোনো সংখ্যা ধরুন ভাগ ছাড়া, মানে আমি ভাগ করলাম না ডিরেক্ট, কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার কি কোনো শর্টকাট প্রসিডিওর আছে? যেমন আমি একটু বলে দিই, যেমন 3 দ্বারা বিভাজ্য কে হবে, যখন কোন একটা সংখ্যার প্রত্যেকটা অঙ্ক, ডিজিট গুলোর তাদের যোগফল যখন 3 দ্বারা বিভাজ্য, তখন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এটা 9 দ্বারা বিভাজ্যর কি এরকম কোনো সূত্র আছে, আপনার কি জানা আছে? স্যার, এই মুহূর্তে তো সেরকম ভাবে exact মনে পড়ছে না, তবে লাস্ট দুটো ডিজিট যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে বলা যেতে পারে। না না না, আচ্ছা, তো এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে, হ্যাঁ, লাস্ট দুটো ডিজিট না, সবগুলো ডিজিটই যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কে কত দ্বারা বিভাজ্য, এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জিনিস, কিন্তু এগুলো কিন্তু ছোটবেলার ভুলে জিনিস। গেছি, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডায়েট মানে জানেন? ডায়েট, DIET, খুব মানে পপুলার একটা ওয়ার্ড, আমরা সবসময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে করি কি না? ডায়েট, যে ডায়েট মেনটেন করতে হবে বা খাওয়ারে ডায়েট, এই জিনিসটা সবাই এটা শুনে তো জানা নেই।
না না, ডায়েটটা এমনি জানেন তো, ডায়েট মানে কি? মানে ডায়েটটা হচ্ছে যে খাবারের প্রতি আমাদের যেটা ইয়ে থাকে, তাই তো? মানে কন্ট্রোল অনেক কন্ট্রোল। তো সেই ব্যাপার। ডায়েটের কি ফুল ফর্ম জানা আছে? না, এটা জানি। আচ্ছা ঠিক আছে, জানা নেই। ঠিক আছে, আচ্ছা পশ্চিমবঙ্গে দুটো নদী বলুন যেটা নর্থ বেঙ্গলে আছে, বা তিস্তা, আপনি। তোর্ষা। তিস্তা তোর্ষা, ঠিক আছে। আর মহানন্দা বলে একটা নদী আছে, সেটা কি জানেন যে কোন কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে? শিলিগুড়ি, এটা জানা আছে। শিলিগুড়ি, আর কোনো জেলা? না, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, শিলিগুড়ি তো কোনো জেলা না, জেলা হচ্ছে দার্জিলিং, শিলিগুড়িটা হচ্ছে শহর। হ্যাঁ, ঠিক আছে। দার্জিলিং জেলা, হ্যাঁ sorry। হুম, ঠিক আছে। আচ্ছা, আপনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আইডিয়া আছে? পড়েছেন কোনোদিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিকঠাক ভাবে? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, সেখান থেকে আমি একটা কোশ্চিন ধরছি, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলতে আপনি কি বোঝেন? ডেফিনেশনস তো হবে। ডিগ্রি, ডিগ্রি মানে বলতে কি বোঝেন? আমি জাস্ট একটা ডেফিনেশনটা চাইছি, বা বাচ্চাদেরকে যদি আপনি শেখান ক্লাস 11 12-এ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কি, সেটা আপনি কি করে বলবেন? আহ, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট অর্ডার, তার যে পাওয়ার যেটা থাকে, হুম, তার যে হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে সেটাকেই ডিগ্রি বলছি। মানে হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ার যেটা। সেটা তো অবশ্যই, কিন্তু সবসময় কি সেটা, বা আরো কোনো কিছু এক্সট্রা? যে ধরুন কোনো রুট আছে, বা ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার হাফ আছে, তখন কিছু কি করতে হয়, না সেটাকে হাফটাকে আর ডিগ্রি বলে দিলাম? সেক্ষেত্রে সেক্ষেত্রে ফ্র্যাকশনটাকে আমাদের রিমুভ করতে হয়। সেক্ষেত্রে ফ্র্যাকশনটাকে রিমুভ করতে হয়। এখানে তো ফ্র্যাকশন নেই, ডিওয়াই ডিএক্স এর পাওয়ার হাফ মানে হচ্ছে এটা র্যাডিক্যাল, এটা ফ্র্যাকশন না। ফ্র্যাকশন হচ্ছে ধরুন যে 2/ডিওয়াই ডিএক্স, এই ক্ষেত্রে এটা ফ্র্যাকশন হয়। এটা ফ্র্যাকশন প্লাস র্যাডিক্যাল, মানে ভগ্নাংশ, এবং র্যাডিক্যাল মানে রুট জাতীয় বা হোল টু দি পাওয়ার হাফ বা 1/3 এই ধরনের জিনিসগুলোকে র্যাডিক্যাল ফ্রি বা ফ্র্যাকশন ফ্রি করে তারপর তার ডিগ্রিটা বের করতে হয়। বা আপনি যেটা বললেন যে তখন হাইয়েস্ট যে অর্ডার, সেই হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ারটা সেটাই হচ্ছে ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রুপ থিওরি থেকে একটা কোশ্চিন করব। যদিও এটা অনার্সের জিনিস, কিন্তু যেহেতু আপনি অনার্স পড়েছেন আমি একটা জিনিস জিজ্ঞেস করছি। পারবেন? মানে গ্রুপ থিওরি করতে জিজ্ঞেস করব তাহলে? আচ্ছা, গ্রুপ, হ্যাঁ, করবো তো। হ্যাঁ, চেষ্টা হুম। করবো উত্তর দিতে। আচ্ছা, গ্রুপ থিওরি থেকে খুব বেসিক একটা জিনিস জিজ্ঞেস করছি। আচ্ছা, এরকম কোন গ্রুপের এক্সাম্পল জানেন যেই গ্রুপটা অ্যাবেলিয়ান কিন্তু সাইক্লিক না? ক্লেন্স ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপ। আচ্ছা, ক্লেন্স ফোর গ্রুপে কটা এলিমেন্ট থাকে? চারটা। চারটে এলিমেন্ট থাকে। আচ্ছা, সেই চারটে এলিমেন্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি দুই, না এরকম কোনো এলিমেন্ট আছে যার অর্ডার চার পাওয়া যাবে? না, প্রত্যেকটা এলিমেন্টের তো অর্ডার দুই। আচ্ছা, প্রত্যেকটা এলিমেন্টে অর্ডার দুই, আইডেন্টিটি ছাড়া। আচ্ছা, এরকম ক্লেন্স ফোর গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপ আছে যার অর্ডার, যেটা অ্যাবিনিয়ান হচ্ছে কিন্তু সাইক্লিক হচ্ছে না? এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, আইসোমরফিজম বলে কিছু মনে আছে আপনার? না, এটা তো পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে রেখা, মোটামুটি না, আমি একটা ছোট করে। আইসোমরফিজমে এই জিনিসটা বলতে পারবো যে যদি ওয়ান ওয়ান আর অন টু হয় তাহলে সেটাকে আইসোমরফিজম বলে। না কিন্তু এক্সাক্ট। না না, ওয়ান 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 টু হলে এটা বাইজেক্টিভের পাশাপাশি এটা হোমোমরফিজম হতে হয়, তাহলে সেটাকে আইসোমরফিজম। যাই হোক, তো মোটামুটি দেখো, তুমি যেহেতু ডেমো বললে না, সেহেতু তুমি কি ডেমো বলবে? হ্যাঁ, ডেমো হচ্ছে আচ্ছা, বলতে পারি। তুমি তুমি ডেমোটা বলো, আর যদি মনে করো যে আজকের দিনটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ একটু প্রিপারেশন নিয়ে নাও, আচ্ছা, কারণ ঠিক আছে এর পরের দিন থেকে ডেমোটা যখন বলবে তখন এই ধরনের কোশ্চেনগুলো করবে। হ্যাঁ, Z2 × Z2, যেটা ঠিক বলেছে, S3 না। S3 অ্যাবেলিয়ান হয় না, Z2 × Z2 মানে যেটা হচ্ছে ভি এর সঙ্গে ক্লেন্স ফোর গ্রুপের সঙ্গে আইসোমরফিক, সেই Z2 × Z2টা হচ্ছে একটা উদাহরণ যেটা অ্যাবেলিয়ান হয় কিন্তু সাইক্লিক হয় না। তাহলে দেখো, আমি যে কোশ্চেনগুলো করলাম বাকিটা সবাই শুনলে, সেখানে কি আমি ডেমো থেকে এখনো করিনি, ডেমোটা এখন দিলাম না, জাস্ট কি ধরনের কোশ্চেন হতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সেখানে দেখো তুমি যে সাবজেক্ট থেকে যে কোথা থেকে কি কোশ্চেন করবে সেটা বলা, মানে বলতে পারবে না। সেই জন্য নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে পড়তে হবে, শিক্ষা বা শিক্ষণ সম্পর্কে পড়তে হবে, এবং শুধুমাত্র এটা বলে না, মানে নিজের জেলা বা আশেপাশের জেলা প্লাস ভৌগোলিক কোন নদী কোথা দিয়ে যেতে পারে। শুধু তো আমি একজনকে এটা করলাম, এবং এরকম ভাবে যখন আমি অনেকজনকে অনেক ধরনের কোশ্চেন করব, তখন একটা আইডিয়া পাওয়া যাবে যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো রেখা আরো ভালো প্রিপারেশন নিতে হবে, এবং আলটিমেটলি ফাইনালে যাতে প্রিপারেশনটা খুব ভালো হয়। তো বুঝতেই পারছো কি ধরনের কোশ্চিন আসবে। তো শুধুমাত্র এটা তোমার ক্ষেত্রে ফেস করলে প্রথম প্রথম বলে ঠিক আছে একটু নার্ভাস ফিল করেছো, কিন্তু চিন্তা নেই, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবং বাকি অন্যান্যরা যেরকম পরীক্ষা দিচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে দেখো, সেগুলো কিন্তু দেখে অভিজ্ঞতাটা সঞ্চয় করো। ঠিক আছে, ওকে। আপনার কোশ্চেনেই ভয় পেয়ে গেছি আমি, আরো এটা না না আরো না বেশি না না ঘাবছে। না, ওটার জন্যই তো মক ইন্টারভিউ, এই যে ভয়টা কাটানোই হচ্ছে মক ইন্টারভিউ, মানে একদম। বেসিক জিনিসগুলো
মানে বলতে গিয়ে মানে ভুল হয়ে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে একদম ডিরেক্ট তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তখন দেখবে যে তোমার খুব টেনশন হচ্ছে, তারপরে কি, যে মক ইন্টারভিউয়ের মাধ্যমে এই ভয়টা যতটা সম্ভব পুরোটা off কাটাতে হবে। করছি। একদম একদম, এই ভয়টা যতটা সম্ভব কাটাতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ এরপরে মেসেজ করেছে আমাকে, আমি একটা একটা করে জিজ্ঞেস করছি একজন একজন করে, ঠিক আছে। তো আচ্ছা, মেসেজ দেখার থেকে আমি এখানেই ইয়ে করে নিই, আমি একটু অন করে দিই তো। আর কেউ মক ইন্টারভিউ দেবে, কেউ প্রিপারেশন আছে এখানেই বলে দাও, আমি তাহলে ধরে নিচ্ছি স্যার তাতে। আমি দেবো। আচ্ছা, কি নাম তোমার? মুজাহিদুল, তাই মুজাহিদুল না? ইসলাম। আচ্ছা, মুজাহিদুলকে স্যার জিজ্ঞেস করি দিতে বাকি। চাই স্যার, স্যার আচ্ছা দেবো স্যার। আমি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক এক করে আমি এক এক করে ধরছি, চিন্তা নেই। আমি আগে মুজাহিদুলকে যেহেতু বললাম আমি ওকে করে দিচ্ছি, আমি এক এক করে ধরছি, ঠিক আছে। দেখো মানে এইটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা। বলো, কি এটা বলছিলে স্যার, বলো। বলছি যে আমি তো 9-10-এ পরীক্ষা দিয়েছিলাম, আইসোমরফিজম ও হোমোমরফিজম যদি ওরকম আমাকে। কোনো ব্যাপার নেই, সিলেবাসের বাইরেও ধরতে পারে, ঠিক আছে। ওরকম কোনো নয়, মানে তুমি যদি পিএইচডি করো তোমাকে পিএইচডি থেকেও ধরতে পারে। তার ফলে না এই যে না, বললাম না যে ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, তুমি যতটা সম্ভব পড়ে যাবে, বাকিটা সব ভাগ্য। যে কোনো জায়গা থেকে, ওরকম কোনো স্পেসিফিক কিছু হয় না যে স্যার আমাকে এখান থেকেই ধরবে। তুমি যদি বলো স্যার আমি 9-10 দিয়েছি, তাহলে আমাকে 7-8-এর কেন কোশ্চেন জিজ্ঞেস করছেন, ওরকম ব্যাপার না, যে কোনো না, না, জায়গা না, থেকে ওটা কোশ্চেন, বুঝতেই যে পারে, কোনো, ওই জায়গাটা অসুবিধা। হ্যাঁ মানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আমি জাস্ট একটা ডেমো দিলাম যে এই ধরনের জিনিসপত্র আসতে পারে, এবার এটাই তো আসবে সেটা না, কারণ ওনারা যখন বসে থাকবেন ওনারা কোন জায়গা থেকে কোশ্চেন করবে তা আমার জানা নেই। তার ফলে এটা একটা জাস্ট অভিজ্ঞতা এবং তোমার একটা যে এক্সপিরিয়েন্স, যে এই লেভেলের আমাকে কোশ্চেন অ্যান্সার করে যেতে পারে বা এই ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে, ঠিক আছে। ওকে মুজাহিদুল, নেক্সট হচ্ছে তুমি মাইকটা অন করো, যদি পারো তো ভিডিওটা অন করতে পারো, কোনো অসুবিধা নেই, বাকি সবার মাইকটা অফ থাকবে। মাইক অন করো। হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার। আছে, তুমি কি ভিডিও অন করবে? না স্যার, আমি আজকে স্যার ভিডিও অন আচ্ছা করবো আচ্ছা, না। ঠিক আছে ঠিক আজকে আছে। একটু স্যার ভয় পাচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, না ভয়ের কিছু নেই, হ্যাঁ, নর্মাল ব্যাপার। একটু নার্ভাস ফিল করছি স্যার। ঠিক আছে, তুমি, আমি ডেমোটা আজকে নিচ্ছি না, ডেমোটা আমরা নেক্সট দিনই করব, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি আজকে, স্যার ডেমোর জন্যই আপনাকে মেসেজ করিনি, আমি ডেমো রেডি করতে পারিনি, মানে তিন আচ্ছা মিনিটে ঠিক স্যার আছে ডেমো রেডি ঠিক হচ্ছে আছে না ঠিক আছে, অসুবিধা নেই, আমার। তুমি এমনি এমনি ইয়ে করো, ঠিক আছে। আচ্ছা, আহ, ঠিক আছে, তোমার কাছে যেটা আমার কোশ্চিন সেটা হচ্ছে যে আপনাকে একটু ইন্ট্রোডিউস করুন আগে, ঠিক আছে মুজাহিদুল, আপনার সম্পর্কে কিছু কিছু বলুন। আমি মুজাহিদুল ইসলাম, হুম, মালদা জেলার মানিকচক থানার এনায়তপুর গ্রামের বাসিন্দা। আমি আমার মাধ্যমিক এনায়তপুর স্কুল থেকে করেছি, এনায়তপুর হাই স্কুল থেকে, এবং উচ্চ মাধ্যমিক মথুরাপুর বিএসএস হাই স্কুল থেকে। হুম, তারপরে আমি গ্রাজুয়েশন করেছি মালদা কলেজ থেকে, যা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এরপর ডাব্লিউবি ইউপিটি ইপি এর অন্তর্গত মধ্যে থেকে আমি বিএড করেছি অভিমন্যু কলেজ অফ এডুকেশন থেকে। হুম। এবং এরপরে আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমার এমএসসি ডিগ্রিটা কমপ্লিট করেছি। বর্তমান সময়ে আমি একটি বেসরকারি স্কুলে গণিত বিভাগে শিক্ষক কাজ করছি। গণিতকে আমি নিজের পেশা হিসাবে গ্রহণ করেছি। আমার আহ, মাধ্যমিক জীবনে একটা টিচার ছিলেন মজ্জাম হোসেন সাহেব। তার পড়ানোর উম, প্রক্রিয়া এবং তার বোঝানোর যে গতি ছিল, তার মধ্য থেকেই আমার টিচার হওয়ার শখটা বেশি জেগেছে। আচ্ছা, উম, আপনি তাহলে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, ঠিক আছে। তো মালদা ডিস্ট্রিক্টের বিখ্যাত কিছু জিনিস বলুন। যে, মালদার আম বিখ্যাত, ফজলি আম, রেশম বিখ্যাত, এবং মালদার মধ্যে রসকদম বলে একটি মিষ্টান্ন পাওয়া যায়, যেটি মালদার বিখ্যাত। আচ্ছা, মালদাতে কিছু স্থাপত্য আছে খুব পুরাতন, যেমন গৌড় আর আদিনা। হুম। তো এই গৌড় স্থাপত্যটা যেটা আছে খুব প্রাচীন, তো সেটা উনি মানে কার আমলে তৈরি হয় বা কোন রাজা ওখানে ছিলেন জানেন? যতদূর সম্ভব শশাঙ্কর আমলে তৈরি করা হয়। শশাঙ্কর আমলে তৈরি। আচ্ছা, ধরুন ক্লাস 8 পর্যন্ত যে পাস ফেল তুলে দেওয়া হয়েছে সেই সম্পর্কে আপনার কিছু মতামত, মানে সেটা ভালো না খারাপ? পাস ফেল তুলে দেওয়াটা স্যার দুই ভাবে, মানে সমাজে যে কোনো একটা ডিসিশন কখনো সঠিক সবসময় সঠিক হবে বা সবসময় খারাপ হবে এভাবে হতে পারে না। হুম, কিছু স্টুডেন্টের জন্য যেটি খুব ভালো হবে এবং কিছু শ্রেণী স্টুডেন্টের জন্য খুব খারাপ হবে। সরকার আসলে মোটিভ এই ছিল যে আমাদের যেহেতু সংবিধানে বলা হয়েছে যে 14 বছর অব্দি বাচ্চাদেরকে শিক্ষাদান করতে হবে। হুম, তো সেই 14 বছর অব্দি শিক্ষাদানের ক্ষেত্রে আমরা ক্লাস 8 অব্দি দেখতে পাই। হুম, সরকারের মোটিভ পার্সোনালি ছিল যে ক্লাস 8 অব্দি সমস্ত বাচ্চাদেরকে শিক্ষিত করা হয়, তাদের যে শিক্ষাগত যোগ্যতা কেমন আছে না আছে সেটা বিচার ছাড়াই। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যে সমস্ত
শহর শহর কেন্দ্রিক যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে এই প্রভাবটা পড়েনি, কিন্তু গ্রাম কেন্দ্রিক স্কুলগুলোতে এই প্রভাবটা পড়েছে, এবং সেখানে বাচ্চারা 8 অব্দি পড়াশোনা অনেকটা ছেড়ে দিয়েছে, যার ফলে ক্লাস 9-এ এসে ফেলের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হুম। তো এটাকে আমরা পুরোপুরি অর্থে বিফলতা বলতে পারি না, এবং পুরোপুরি অর্থে সফলও বলতে পারি না। না, তো তবে এর আপনার মতামতটা কি? না, আপনি কি এটা সমর্থন করেন পাস ফেল উঠিয়ে দেওয়াটাকে? হ্যাঁ স্যার, আমি সমর্থন করি। মানে পাস ফেল উঠিয়ে দেওয়া উচিত? উঠিয়ে দেওয়া উচিত, এর মধ্যে কিছু স্যার চেঞ্জেস করলে খুব ভালো হয়। কিরকম দু একটা চেঞ্জেস? এর মধ্যে চেঞ্জেস, একটা পার্সেন্টেজের ব্যাপার যদি রাখা যায়, যে এই মিনিমাম পার্সেন্টেজ 3 বছরের মধ্যে আনতে হবে, তারপরে তাকে কোয়ালিফাই করা হবে বা তাকে ডিমোশন বা প্রমোশন করা হবে, এই সিস্টেমটা যদি এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয় তাহলে খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিক্ষার অধিকার আইন যেটা আপনি বললেন যে সেই অনুসারেই শিশুদের যেটা 6 থেকে 14 বছর অবধি, যেটা যে তাদের কাছ থেকে পাস ফেল করা মানে ফেল করানো যাবে না, তাদেরকে শিক্ষা দিতেই হবে বা তাদের কাছ থেকে কোনো রকম অর্থ নেওয়া যাবে না। এই যে এই শিশুদের যে বা শিক্ষার যে অধিকার আইন, ঠিক আছে, তার ইংলিশটা জানেন যে তাকে কি বলা হয়? অপারেশন ব্ল্যাক গোল্ড। কত সালে ওটা হয়েছে? 1984 মেবি। তারপরে রিসেন্ট 2009 সালে একটা হয়েছে শিক্ষার অধিকার আইন। আরটিআই। হ্যাঁ, 8টি ই। আরটিপি সিলেক্টেড। একদম একদম আরটিপি। একদম একদম 8টি ই, ঠিক আছে। আচ্ছা, তো এইবার ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, এবং লাস্ট বেঞ্চে কয়েকটা ছেলে মেয়ে খুব বদমাশি করছে, ঠিক আছে, আপনি যখনই বোর্ডে ক্লাস নিচ্ছেন বা অঙ্ক করাচ্ছেন, যখনই আপনি বোর্ডের দিকে ঘুরছেন তখনই তারা পিছন থেকে চিৎকার চেঁচামেচি করছেন, তাহলে আপনি তখন ক্লাসটা কন্ট্রোল করতে গিয়ে কি করবেন? ক্লাসে চিৎকার চেঁচামেচি হওয়ার প্রধান কারণ হিসাবে আমি যদি দেখতে পাই, সেটা আমার অঙ্ক করানোর মধ্যে যদি আমি সবাইকে যদি কানেক্ট করতে পারি ক্লাসের মধ্যে, তাহলে এইরকম গন্ডগোল হবে না। এবার যদি ক্লাসের মধ্যে এইরকম গন্ডগোল হতে থাকে যে পিছনের কিছু স্টুডেন্ট সবসময় চেঁচামেচি করছে আমি যখন ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরছি, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমি চেষ্টা করব যে তাদের কাছে গিয়ে তাদের মানে কারণটা কি সেটা জানার, এবং যদি তারা সেই কারণটা সঠিকভাবে আমাকে বলতে পারে তাহলে আমি সেই ব্যাপারে চেষ্টা করব ঠিক ঠিক করার। আর না হলে আমি চেষ্টা করব সেই অঙ্কটাকে থামিয়ে দিয়ে কিছু একটা গল্পের মধ্যে দিয়ে ক্লাসটাকে আরো এনকারেজ করার, যাতে তারা ক্লাসের মধ্যে যুক্ত হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটু তাহলে এবার সাবজেক্ট থেকে একটু কোশ্চেন করি, ম্যাথমেটিক্স থেকে। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে জানেন? যে সমস্ত ভগ্নাংশের লব ছোট এবং হর বড় থাকে তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে। গুড। যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট আর হর বড় থাকে, আচ্ছা। আর অপ্রকৃত তার উল্টোটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মিশ্র ভগ্নাংশ বলে এক ধরনের ভগ্নাংশ আছে, জানা আছে? হ্যাঁ স্যার। হুম। কি সেটা? আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মানে প্রকৃত ভগ্নাংশকে ভাগ করলে আমরা আবৃত দশমিকে যেতে পারি বা পয়েন্ট ফাংশন পয়েন্টে যেতে পারি, একদম। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যখন ভাগ করি তাহলে সেক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা আমরা পেতে পারি। সেই পূর্ণ সংখ্যার সহযোগায় যখন আমরা ভগ্নাংশকে প্রকাশ করি সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। গুড। আচ্ছা, মন্তেশ্বরী বিদ্যালয় সম্পর্কে আপনার আইডিয়া আছে? হ্যাঁ স্যার, মন্তেশ্বরী বিদ্যালয় সম্পর্কে। আচ্ছা, প্রথম কে মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপন করেন? স্যার, এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে জার্মানি তৈরি হয়েছিল এটা আমি ঠিক বলতে পারবো। মন্তেশ্বরীটা ওনার নাম অনুসারেই হয়েছিল। হ্যাঁ স্যার, আমি ঠিক আছে, অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি। মারিয়া মন্তেশ্বরী। হ্যাঁ, মারিয়া, এ তো এই জিনিসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখতে পারবেন। হ্যাঁ, যে এটা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা, এটা কার উক্তি জানেন? আরেকবার হ্যাঁ স্যার, বলছি, বলতে পারবেন। শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা, এটা কার উক্তি? স্যার, আমি গেস করতে পারছি না এবং আমার এক্স্যাক্টলি জানা নেই স্যার। ঠিক আছে, ঠিক আছে। সাবজেক্ট থেকে তাহলে আরেকটা কোশ্চিন আমি করছি, একটু অনার্সের জিনিসই করছি এটা, ঠিক আছে, যেহেতু আপনি হ্যাঁ স্যার। অনার্সের রিটেন দিয়েছেন। সেটা হচ্ছে যে
সাবস্পেস, কোন একটা ভেক্টর স্পেসের সাবস্পেস বলতে আপনি কি বোঝেন? সাবস্পেস, কোন একটা ভেক্টর আচ্ছা, স্পেসের সাবস্পেস বলতে আপনি কি বোঝেন? লিনিয়ার অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন করছি। তো দুটো দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। না, সেটা তো মানে সেটা তো তার ক্রাইটেরিয়া যে এটা হলে হয়, কিন্তু এমনি যদি আমি ডেফিনেশনটা বোঝাই যে এইটা হলে সাবস্পেস বা এই জিনিস সাবস্পেস বলে একে, কি কি কন্ডিশন হলে সেটা তো তার ক্রাইটেরিয়া, সেটা একটা থিওরেমের আন্ডারে পড়ছে, কিন্তু মানে সাবস্পেসটা কি? স্যার, ঠিক বলতে পারবো না স্যার। আচ্ছা, শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা, সেটা ডিইউই। হ্যাঁ, এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে ডিউই। ঠিক আছে, ডিউই এর হচ্ছে উক্তি। আচ্ছা, আচ্ছা, সাবস্পেস কাকে বলে? সেটা হচ্ছে যে ভেক্টর স্পেস যখনই পড়বে, সেই ভেক্টর স্পেসের কোনো নন এমটি সাবসেট, যে কোনো একটা ভেক্টর স্পেস দেওয়া আছে, তার যদি নন এমটি সাবসেট একটা ভেক্টর স্পেস হয়ে যায়, তাহলে সেটাকে সাবস্পেস বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে সাবস্পেস হওয়ার আপনি যখন বললেন, তাহলে কটা ক্রাইটেরিয়া বা কন্ডিশন আছে ওটা একটু বলুন, কি কি ক্রাইটেরিয়া আছে? স্যার। স্যার, দুটো ক্রাইটেরিয়া মনে পড়ছে, কিন্তু স্যার হুম আমি হুম। এক্স্যাক্টলি ক্রাইটেরিয়া গুলো ভুলে গেছি। স্যার, বলতে পারবো না এখন। আচ্ছা, ঠিক আছে। তো ধরুন যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, সেটার ধরুন আপনি সলিউশন আছে কিন্তু আপনি সলভ করতে পারছেন না, তাহলে কি তার সলিউশন বের করার কোনো উপায় আছে? মানে ধরুন তার সলিউশন জানা, মানে সলিউশন আছে, বই অ্যান্সার দেওয়া আছে বা এটা তার সলিউশন, অথচ আপনি হাতে কষে বা ম্যানুয়ালি তার সলিউশন বের করতে পারছেন না, তাহলে কি কোনো অল্টারনেটিভ কোনো প্রসিডিওর আছে তার সলিউশন বের করার? মানে স্যার, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে মাল্টিপ্লাই করে হুম, বের করতে পারছি না। না পারছেন না। মানে নর্মাল প্রসিডিয়ারে বের করি। না স্যার, ইন্টিগ্রেটিং তাহলে ফ্যাক্টর যে স্যার, সবসময় থাকবে সেটা না। আচ্ছা, যে কোনো তাহলে স্যার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা যে কোনো জিনিস যখন ম্যানুয়ালি আমরা করতে পারি না, তখন আমরা সেটাকে ইটারেটিভ মেথড বা নিউমেরিক্যালি করি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো মনে রাখবে, এটা কিন্তু খুব জিজ্ঞেস করে যে ধরুন আপনি কোনো আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ম্যানুয়ালি করতে পারছেন না, হাতে লিখে তার সলিউশন বের করতে পারছেন না, অথচ তার সলিউশন এক্সিস্ট করছে, তাহলে সেটাকে নিউমেরিক্যালি করতে হয়। যেরকম নিউমেরিক্যালি কিছু প্রসিডিওর কি জানা আছে যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়? আচ্ছা, রিঙ্গাপুট্টা মেথড আছে আর একটা ইউলার্স মেথড আছে। অয়েলার্স বা ইউলার, সেখানে মডিফাইডও ওগুলো। আছে, আর আর-কে-2 বা রিঙ্গগুপ্তা মেথড বা আর-কে-4 আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মুজাহিদুল, ওকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট, তাহলে দেখলে কিরকম হলো না হলো, কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করলাম না করলাম, এবং কিন্তু আস্তে আস্তে কিন্তু আজকে একটা ডেমো দিচ্ছি, এইভাবে কিন্তু শুরু করো, প্রত্যেকে কিন্তু প্রিপারেশন শুরু করো, এবং যেই ধরনের কোশ্চেনগুলো করছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে সব দিয়ে দেবো, যে কোনটা কার উক্তি, কে কি বলে গেছে, বা শিক্ষা সম্পর্কে ধারণা, বা মন্তেশ্বরী বিদ্যালয় কি, এই জিনিসগুলো, বা শিক্ষার অধিকার আইন, এগুলো কিন্তু সব আমি মেটেরিয়ালগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এখন এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন ধরবেই ধরবে, হয়তো তোমাকে ধরবে না কিন্তু অন্য একজনকে ধরতেই পারে, সেই কারণে আমাদের কিন্তু পুরো প্রিপারেশন থাকবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা একটা ছেলে হলো, মেয়েদের মধ্যে কেউ আমাকে একটু মেসেজ করো চ্যাটে, মেয়েদের মধ্যে কেউ কি দেবে? তাহলে একবার একজন ছেলে একজন মেয়ে করবো, তাহলে ভালো। রিয়ালমি, রিয়ালমি থাকলে আমি কি করে বুঝবো? সব তো নাম দিতে হবে, নাহলে তো বোঝা মুশকিল। আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ একজন, কেউ ইন্টারেস্টেড? Sir, নূর, আচ্ছা ঠিক আছে, নূর G- যখন bolo, দেবে, তুমি sir, দেবে তো? no, sir, not the demo, sir. I have a query, sir. I have ওকে। completed my graduation and B.Ed in English medium, and I have applied through Hindi medium. So, sir, I have to prepare the demo in Hindi or in English. ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম ফর ইংলিশ মিডিয়াম? No, no, sir. I have applied for Hindi হিন্দি medium, মিডিয়াম but তো, দেন हाँ দেন ইউ নিড টু গিভ দ্য ডেমো ইন হিন্দি। Hindi. ইয়েস, ইউ হ্যাভ চুজেন হিন্দি মিডিয়াম, নো? Yes, sir. Yes, sir. সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার হিন্দি। ওকে। স্যার আমি একটু বলবো যদি হুম, পারি। বলবে। তিয়াশা, চেষ্টা আচ্ছা করবো। বলো। ঠিক আছে, চেষ্টা কি, বলতেই তো হবে, তুমি তো ইন্টারভিউতে দিতে গেলে বলতে হবে। ঠিক আছে, তাহলে বাকিরা সবাই মাইক অফ করে দাও। তিয়াশাকে আমি জিজ্ঞাসা করি, তিয়াশা, আপনার তিয়াশা স্যার হালদার তাই ভিডিও তো? কি অন তিয়াশা করতে মন্ডল, হবে? করলে ভালো, তুমি কি চাও? হ্যাঁ, ঠিক আছে আমি করে দিচ্ছি। অন করো। আচ্ছা, তিয়াশা মন্ডল, আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করুন আপনি নিজেকে। থ্যাংক ইউ স্যার। আমার নাম তিয়াশা মণ্ডল, আমি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত পলতেবেরিয়া গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে। আমি 2020 সালে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করেছি, এবং তারপর আমি 2020-22 সেশনে আমি বিএড কমপ্লিট করেছি ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এরপর আমি 3 বছর একটি আইসিএসসি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। 9-10 এই সেশন এই সেকশনে। বর্তমানে আমি টিউশন টিচার।
আচ্ছা, মানে এখন আপনি আর আইসিএসসি স্কুলে পড়াচ্ছেন না, তাই তো? না। আচ্ছা, কেন হঠাৎ করে আপনি আইসিএসসি স্কুলটা ছেড়ে দিলেন? বেসিক্যালি স্যার, আমি যেটা পড়াচ্ছিলাম এর কারণ যেটা ছিল, আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম ছিল। আমি আফটার মাস্টার ডিগ্রি আমি আমার মানে আমি আমার সমস্ত পড়াশোনা কন্টিনিউ করার জন্যই ওইটা করছিলাম। তো যেটা হচ্ছিল ওখানে এতটাই প্রেশার ছিল যে আমি মানে আমার ফার্দার পড়াশোনাগুলো করার টাইম পেতাম না। ইভেন আমার যে এক্সাম গুলো, যদি কোনো স্কুলের মানে যেগুলো মানে সানডে এবং স্যাটারডে ছাড়া যদি অন্য কোনো ডেটে এক্সাম থাকতো, ওরা ছুটি প্রোভাইড করতো না। তো বেসিক্যালি আমি আমার প্রিপারেশনটাকে কন্টিনিউ করার জন্য স্কুলটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। মানে আপনি এখন ফিনান্সিয়ালি সমস্যা নেই আর, তাই বলছেন? না, আমার ফিনান্সিয়াল সমস্যা আছে, সেটা আমি টিউশনের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করছি। আচ্ছা, গুড। আপনি বললেন আপনার হাওড়া জেলা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো হাওড়া জেলার কিছু বিখ্যাত জিনিস সম্পর্কে জানা যাচ্ছে? কি কি হ্যাঁ, বিখ্যাত আপনার হাওড়া জেলায়? জেলার বিখ্যাত বলতে হাওড়া ব্রিজ বিখ্যাত। এবং আচ্ছা। আর যদি বলি, আমরা বেলুড় মঠ আছে হাওড়া জেলার মধ্যে, সেটা। আর হাওড়া স্টেশন? হ্যাঁ, হাওড়া স্টেশন অবশ্যই। আচ্ছা, হাওড়া স্টেশন কেন বিখ্যাত? হাওড়া স্টেশন হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে স্টেশন। আচ্ছা, আর ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে স্টেশন জানা আছে? হ্যাঁ, এটা সম্ভবত হুববালি কর্ণাটকে অবস্থিত, হুববালি স্টেশন। ভারতবর্ষের দীর্ঘতম কি হুববালি? তো ওটা লংগেস্ট প্ল্যাটফর্ম হিসাবে। প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর, আর খড়গপুর লঙ্গেস্ট না, এখন চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক জানা নেই, এটা এটা জিওগ্রাফির আমি টিচার বলতে পারবে। হতে পারে, আমিও ভুল হতে পারি। আমি আচ্ছা, যেন চেক ঠিক করেছিলাম আছে, ওটা। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আই এম নট শিওর, এগুলো একটু দেখে নিও সবাই, কারণ আমি তো জিওগ্রাফির টিচার না, যাই হোক, যেগুলো সাবজেক্টের টিচার বাইরেও এগুলো ধরো ধরবে। আচ্ছা, আহ, শিক্ষাশ্রী প্রকল্প, এই প্রকল্পটা কি? স্যার, এই মুহূর্তে আমার জানা নেই। আচ্ছা, এইগুলো একটু জেনে নিবে, হ্যাঁ, প্রত্যেকটা প্রকল্প আমি পাঠিয়ে দিব সব নোটগুলো। আমি যদি এখনো নোট পাঠাইনি সেই জন্য চাপ নেই, মানে হুম। আমি এখনো তো কিছু পাঠাইনি সবাই তোমাদেরকে, তার ফলে এগুলো এখনো সময় আছে, সব পাঠিয়ে দেবো এক এক করে, সব পড়তে থাকবে। তো শিক্ষাশ্রী প্রকল্পটা সব পড়বে। শিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে, দেখবে যে এই সমস্ত তপশিলি যে জাতি বা উপজাতি যারা ছাত্রছাত্রীরা আছে, সরকারি কিংবা এই ধরনের জিনিসপত্রতে 2014 সালে এদের জন্য শুরু করা হয়, একটা টাকা দেওয়া হয় 500 টাকা অমুক ক্লাসে, এই সমস্ত জিনিসপত্রগুলো শিক্ষাশ্রী, ঠিক আছে? তো যাই হোক, এগুলো একটু বলতে হবে। আচ্ছা, আহ কোঠারি কমিশন কবে গঠন হয় জানেন? ডেট গুলো সব ভুলে গেছি, ওটা নিতে হবে। এগুলো একটু পড়ে নিতে হবে, 1964 সালে। এই কমিশনগুলো সব পড়তে হবে, ঠিক আছে? কোন কি আচ্ছা, কমিশন ভুলে না গেছি কমিশন বলেছি। এগুলো, হ্যাঁ, এগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আপনাকে একটু জিজ্ঞেস করি, যে সাবজেক্টে আপনি কোথা থেকে কোশ্চিন করব, মানে ম্যাথমেটিক্সে? রিয়েল অ্যানালাইসিস থেকে করতে পারেন আপনি। মানে, রিয়াল অ্যানালিসিস থেকে, আচ্ছা। তো রিয়াল অ্যানালিসিস মানে হচ্ছে যে আমার বাস্তব সংখ্যার উপর, তাই তো? হুম। এমন আহ, কোন প্রপার্টি, হ্যাঁ, বৈশিষ্ট্য যেটা রিয়াল নাম্বারের আছে অথচ রেশনাল নাম্বার বা মূলত সংখ্যার নেই, এরকম কি কোনো বৈশিষ্ট্য আছে রিয়াল নাম্বারের? রিয়েল নাম্বারের আছে অথচ রেশনাল নাম্বারের নেই। হুম। আহ রিয়েল সেট অফ অল রিয়েল নাম্বার কম্প্যাক্ট সেট হয়, আর রেশনাল নাম্বার এত কঠিন হয় জিনিস না। না এটা, স্কুল লেভেলের বা সেই লেভেলেরই যদি কিছু বলেন, মানে কম্প্যাক্টনেস আচ্ছা, আমি যেতে চাইছি। আচ্ছা। রিয়েল নাম্বারের আছে অথচ রেশনাল নাম্বারের হুম। নেই। আমরা যদি বলি, আমরা স্যার লিমিট পয়েন্ট বলা যাবে ওই। আরো সহজ একটা প্রপার্টি, মানে আরো যেটার উপর ভিত্তি করে রেশনাল থেকে আমরা রিয়ালে এসেছি, কারণ দেখুন আমরা তো আস্তে আস্তে প্রথমে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, সেখান থেকে ইন্টিজারে এসেছি, তারপর সেখান থেকে রেশনাল, রেশনালের পর অমূলত বা ইরেশনাল মিলিয়ে রিয়াল নাম্বার। তো এমন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আরো অনেক বৈশিষ্ট্যই আছে, আমি সেটা বলছি না, কিন্তু তার উপর ভিত্তি করেই সব বৈশিষ্ট্যগুলো, একটা খুব মানে মেজর একটা প্রপার্টি যে আছে যেটা রিয়েল নাম্বারের আছে, রেশনাল নাম্বারের নেই। নেই। ঠিক আছে, এটা হচ্ছে মনে কমপ্লিটনেস করছি প্রপার্টি, অনেকে চ্যাটে অ্যান্সারও দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু একটু জেনে নিতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি রিয়েল অ্যানালিসিসটা ও, বললে ভালো, কমপ্লিটনেস প্রপার্টি, কমপ্লিটনেস। ঠিক আছে? ও কমপ্লিটনেস আচ্ছা। হচ্ছে প্রপার্টিটা, এমন জিনিস যে কমপ্লিটনেস প্রপার্টিটা হচ্ছে যে রিয়েল নাম্বারের আছে এবং রেশনাল নাম্বারের নেই। সুপ্রিমমের ওই ব্যাপারটা। হ্যাঁ, মানে সুপ্রিমাম ইনফিমাম, যে রিয়াল নাম্বারের সিস্টেমে ওটাও কি তো গ্রাজুয়েশন লেভেলের, আপনি তো বললেন হল- বাচ্চা। হলেও, মানে গ্র্যাজুয়েট, এটা একটা প্রাইমারি লেভেল, এবং এখন রিয়াল ও নাম্বার সিস্টেমে আচ্ছা, আমার ওটা কমপ্লিটনেস, মনে ছিল, কিন্তু আপনি বললেন না 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 গ্রাজুয়েশন না না মানে আরো নিচু ক্লাসের। না না না। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, ওইটা ব্যাপারটা। আচ্ছা,
ঠিক আছে। নেক্সট হচ্ছে, এই যে বেটি বাঁচাও বেটি পড়াও যে আন্দোলনটা, সেটা কবে সূচনা হয় জানেন? জানা আছে তো? মানে আমাদের আহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এটা চালু করেছেন। এটা কত সালে বা কেন চালু করেছেন? এটা স্যার কেন চালু করেছে বলতে পারি, কিন্তু মানে সালটা মনে নেই, এগুলো পড়া হয়নি। আচ্ছা। কারণ হচ্ছে, চালু করার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের এখনো পর্যন্ত মানে অধিকাংশই মেয়ে সঠিকভাবে শিক্ষার আলোয় আসে না, এবং তাদের খুব আর্লি এজে ম্যারেজ হয়ে যায়। তো বেসিক্যালি তাদের মানে তাদেরকে শিক্ষিত করতে, তাদেরকে মিনিমাম যে এডুকেশন আপ টু 12 পর্যন্ত এটা দেওয়ার জন্য, এবং তাদের যে তাদের যে আর্লি ম্যারেজ যেটা, এটাকে বন্ধ করার জন্যই এই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা 2015 সালের 22শে জানুয়ারি করা হয়। ঠিক আছে। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস কি কি জানেন? গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, নাইট্রোজেন, মানে এনও এনও নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন এগুলো, মনোক্সাইড না সালফার অক্সাইড? ডাই অক্সাইড, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড, অক্সাইড, N2O। নাইট্রাস অক্সাইড, হ্যাঁ। এনএ টু, মিথেন, মিথেন, সালফার ডাই অক্সাইড, মিথেন, হ্যাঁ মিথেন, জলীয় বাষ্প। হ্যাঁ জলীয় বাষ্প also। ঠিক আছে, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, এগুলো অনেক কিছুই আছে। ঠিক আছে, তো এরকম দু তিনটে গ্যাস জেনে নিবে, গ্রিন হাউসটা কিন্তু খুব ধরে। ঠিক আছে। আচ্ছা, ধরুন উম, আপনাকে বলা হলো যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে, মানে ইন্টিগ্রেশন আপনি ধরুন এমনি করতে পারছেন না, নিউমেরিক্যালি করতে বলা হলো। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি কি মেথড আছে যে নিউমেরিক্যালি ইন্টিগ্রেশন করা যায়? ট্রাপিজয়েডাল রুল আছে, সিমসন ওয়ান থার্ড রুল আছে। এই দুটো রুল বাদে আর অন্য কোনো রুল জানা আছে আপনার? এই দুটো সিলেবাসে আছে অবশ্যই, এসএসসি সিলেবাসে, কিন্তু তার বাদ দিয়ে কোনো? সেলস আরো কি সব ছিল। ওগুলো একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, অন্তত নামগুলো দেখো, সিলেবাসে না থাকলেও নামগুলো কিন্তু জেনে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, বেসেল, আপনি তো বললেন যে আপনি আইসিএসসি স্কুলের জব করতেন, তাই তো? না সিবিএসসি? হ্যাঁ আইসিএসসি, আচ্ছা, আইসিএসসির ফুল ফর্ম জানা আছে? চাকরি, চাকরি বাতিল। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন। এগুলো কিন্তু খুব জানতে হবে, এগুলোতে অ্যাঁ করা যাবে না। এগুলো কিন্তু খুব ভাইটাল, মানে এই জিনিসগুলো তুমি যেখানে কাজ করেছো বা যেখানে পড়াশোনা করেছো সেগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে খুব ক্রিটিক্যাল। খুব ঠিক আছে। হুম। ক্রিটিক্যাল, আচ্ছা। ঠিক আছে, ওকে, তাহলে তিয়াশা, আরো ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে। এবং ঠিক আস্তে আছে। আস্তে 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 নিজেকে রেকটিফাই করো, মডিফাই করো, এবং আশা করি একটা এক্সপিরিয়েন্স হলো। এবং ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, খারাপ না, চলবে। এবং বাকি যে জিনিসগুলো বললাম সেগুলো আস্তে আস্তে সব পড়বে, আমি সব মেটেরিয়ালগুলো দিচ্ছি, হ্যাঁ সেগুলো হ্যাঁ। পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ছেলেদের মধ্যে কেউ আরেকজন দেবে? স্যার দেবো, রোহিত। দেবো স্যার। আচ্ছা, রোহিতকে জিজ্ঞেস করি, রোহিত যেহেতু বলে, সবাই সুযোগ পাবে, আস্তে আস্তে সব পাবে। ঠিক আছে। সব হবে, দেখো এক এক দিন হবে না। আমি এরপর থেকে যারা যারা যেদিন ক্লাস চলবে, ধরো নেক্সট বুধবার দিন ক্লাস নেবো আমরা, তো বুধবার দিন 30-35 জন আমি আগের থেকে লিস্ট আমাকে মেসেজ করে দেবে, স্যার আমরা দেবো। তো এই 30-35 জনকে বা আমি বেছে নিব তাদেরকে, বা আমি বেছে নিলে কি অনেকে, স্যার আমার হবে না আজকে, আমার অমুক কাজ আছে, তমুক কাজে হয়। তো তোমরা একটা লিস্ট আমাকে বলবে, স্যার আমি নেমে নেবো, আমি সেই লিস্টটা তৈরি করে নিয়ে 30-35 জনকে ওরকমভাবে করবো। ঠিক আছে। এবং বাকিটা দেখো, মানে এটা কিন্তু একটা অভিজ্ঞতা, এবং তোমরা দেখো সবাই অনেকেই ক্লাস করছো, মানে কেউ লিভ করোনি, আমি সেটাই ভালো লাগছে। যে কেন, যে এই যে 3-4 জনের যে যে এই যে মানে আমি যে মক ইন্টারভিউ যে কোশ্চেনগুলো ধরলাম, এগুলো কিন্তু তোমাদেরও কাজে লাগবে। এরকম না যে ওকে ধরলাম আমার কি, আমার দরকার নেই, না, সবাই দরকার আছে। তাহলে রোহিত, রোহিত কবির, ইয়েস তাই তো? স্যার। হুম। তো আপনার সব, ইয়েস আপনাকে একটু ইন্ট্রোডিউস করুন, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার, আমি পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। আমি স্যার 2021 সালে 20 জুলাই আমি আমার সার্ভিসে যোগদান করি। আমার বাড়ি স্যার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে। আর আমি স্যার হলদিবাড়ি সার্কেলের অন্তর্গত আহ, আহ, কাশিয়াবাড়ি 2 নম্বর জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এমএসসি করেছেন, মাস্টার ডিগ্রি। ইয়েস স্যার, আমি এমএসসি করেছি। তো তারপরে আপনি হায়ার স্টাডি দিয়ে গেলেন না কেন, মানে পিএইচডি বা আরো হায়ার স্টাডির ক্ষেত্রে, মানে হঠাৎ করে চাকরিতে কেন ঢুকে গেলেন? স্যার, ঘটনাটা হচ্ছে, যেহেতু প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে এসএসসি পাওয়ার জন্য, তো সেই জন্য গ্রাজুয়েশনের পরে স্যার আমি বিএড করিনি। তো তারপরে আমি এমএসসি করি। তো প্রথম থেকে যেহেতু ইচ্ছে ছিল যে এসএসসিটা আগে পেতে হবে, বর্তমান দিনে যেহেতু চাকরি বাকরির অবস্থা খুব খারাপ,
তো সেই কারণেই আমি ওই বিষয়গুলো না ভেবে আগে এটা ভেবেছিলাম যে কোনো একটা জবে যদি আমি প্রপারলি আগে ঢুকে যাই, তারপর আমি হয়তো ফার্দার কিছু ভাববো। সেই কারণেই মানে এই জবে আমার ঢুকে যাওয়া আর কি। আচ্ছা, তো মুর্শিদাবাদে আপনার বাড়ি, তাই তো? ইয়েস স্যার। মুর্শিদাবাদ এই জেলাটার নামকরণ কার নাম অনুসারে হয়েছে জানেন? হ্যাঁ স্যার, মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে মুর্শিদাবাদ জেলার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আপনার জেলায়, ঠিক আছে, আপনার জেলায় বয়ে গেছে এরকম দুটো নদীর নাম মুর্শিদাবাদ দিয়ে। স্যার ভাগীরথী আর ভাগীরথী, জলঙ্গি। জলঙ্গি আর ভাগীরথী। আচ্ছা, আচ্ছা, পশ্চিমবঙ্গের হুম প্রথম বাংলা সংবাদপত্রের নাম জানা আছে? স্যার সমাচার দর্পণ। বাহ, সমাচার দর্পণ। এই কত সালে এটা এই পত্রিকাটা চালু হয় বা প্রতিষ্ঠিত হয়? স্যার আমি খুব একটা কনফার্ম না, তবে 1916 হতে পারে। না, এটা হচ্ছে 1818, ঠিক আছে। ওয়ান ওকে এইট স্যার, ওয়ান আমি এইট ঠিক আছে। রিসিভার। হ্যাঁ, এগুলো ওকে কিন্তু স্যার, একটু জেনে রিসিভার রাখতে করে হবে। নিব আমি। ঠিক আছে, হ্যাঁ ওকে অবশ্যই। না, তুমি যে বলতে পারলে এটাই ভালো, অনেকে জানতে না এটা, অনেকে কিন্তু অনেকে জানে না, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু বলতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কি জানা আছে? স্যার, এই মুহূর্তে আমার জানা নেই, এটা আমার মনে পড়ছে না। কেউ বলতে পারবে চ্যাটে? স্যার, যেহেতু তুমি মুর্শিদাবাদের, সেই জন্যই হ্যাঁ। এটা হচ্ছে হাজারদুয়ারি। ও স্যার, হ্যাঁ। ঠিক আছে, সেই জন্যই আমি আরো করলাম। স্যার কনফার্ম ছিলাম না আমি। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প যেটা আছে, সেই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আপনার কিছু ধারণা আছে যে এই প্রকল্পটা কবে চালু হ্যাঁ, হয়, ইয়ে কেন স্যার। চালু হয়? বলো। স্যার এটা চালু হয় 2013 সালে। বাহ। আর আমাদের যেহেতু আমাদের আহ, আহ, পশ্চিমবঙ্গের মেয়েদেরকে হুম, উন্নতি প্রকল্পে হুম, রাজ্য সরকার একটা তাদের মানে উন্নতির জন্য এরকম একটা প্রকল্প চালু করা হয়, সেটা হচ্ছে কন্যাশ্রী। সেখানে এটা বলা হয় যে কন্যা যারা রয়েছেন বা যারা বালিকা রয়েছেন, হুম। তাদেরকে একটা বয়সের পর তারা স্কলারশিপ পাবেন। এতে কি হয়, তাদের আর্থসামাজিক উন্নয়নে হয় এবং তাদের পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ, সেটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। হুম। তো এটাই ছিল কন্যাশ্রী প্রকল্পের মানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, উম, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ জানা আছে কোনটি? স্যার সান্দাকফু। সান্দাকফু, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আচ্ছা, এবার একটু সাবজেক্ট থেকে ধরি, কোন টপিক থেকে ধরবো বলো? কোন স্যার টপিক? ধরুন স্যার। না, যে তোমার কোনো ফেভারিট বা কোনো ভালো যেটা আমার লাগে সেরকম কোনো টপিক? স্যার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে খুব ইজি কোশ্চেনই একটা ধরছি, ঠিক আছে। কোনো একটা সেট, ঠিক আছে, সেই সেটটা মনয়েড, হ্যাঁ, কখন হবে? হুম, মনয়েড। বলছি স্যার। কোনো একটা সেটকে আমরা মনোয়েড তখনই বলবো যখন স্যার সেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। হুম, শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, না সরি, তিনটে প্রপার্টি স্যাটিসফাই করবে স্যার। প্রথম কথাটা সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে হুম, নির্দিষ্ট বাইনারি বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে। হুম, 2 নম্বর হচ্ছে সেটা স্যার অ্যাসোসিয়েটিভ হবে। হুম, আর আইডেন্টিটি হবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে এই তিনটে প্রপার্টি যদি হোল্ড হয়, হুম। তাহলে আমি তাকে মনোয়েড বলতে পারি। সেই সেটটা কোনো একটা নির্দিষ্ট বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে মনোয়েড ফর্ম করবে। একটা উদাহরণ দিন তো। আহ উদাহরণ, মনোয়েড মনোয়েড জেড, স্যার জেড ডট। জেড ডট হচ্ছে মনয়েড, কারণ জেড ডটে সবার ইনভার্স নেই। আচ্ছা, কার কার ইনভার্স নেই, বা কাদের ইনভার্স আছে জেড ডটে? সবার তো নেই, আচ্ছা, কাদের আছে? হুম, বলছি স্যার। জেড ডটে কাদের ইনভার্স আছে এর সাপেক্ষে? কাদের inverse আছে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। One or one. ওয়ান আর
-1। -1 এদের আছে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেটা বলবে, হ্যাঁ, এরকম কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে যে কোন টপিকটা থেকে হ্যাঁ। কোশ্চেন করবো, যেটা বলবে সেটা থেকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আমি দেখো খুব বেসিক কোশ্চেন করলাম, আমি কিন্তু একদম কঠিনে যাইনি, খুব বেসিক। তাহলে সব জায়গা থেকে কোশ্চেন করবে। এক নম্বর হচ্ছে নিজের জেলা সম্পর্কে, বিভিন্ন হুম হুম। নীতি সম্পর্কে, আমি তো সব এখনো করে উঠতে পারছি না। আর প্লাস কিন্তু যে কোনো জায়গা থেকে সাবজেক্টে তোমার যেটা ফেভারিট বা তাদের যেটা ফেভারিট সেখান থেকেও কোশ্চেন করতে হবে, প্লাস ডেমোটা যেহেতু এখন বলছি না বলে ডেমো থেকে আমি এখন কোশ্চেন করছি না, নেক্সট উইক থেকে আমরা ডেমো থেকেও করবো, ঠিক আছে রোহিত? তাহলে ভালো ঠিক থেকো, আছে আরো স্যার। ভালো করে প্রিপারেশন নাও। হুম। স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। ঠিক আছে, নেক্সট মেয়েদের মধ্যে কেউ একজন, ছেলেদের মধ্যে হলো, এবার মেয়েদের মধ্যে কেউ দেবে? স্যার, একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আপনি অনির্বাণ যখন বলো, হ্যাঁ। হ্যাঁ। একটা কথা বলছি যে আপনি যখন জিজ্ঞাসা করছেন যে বা এরকম যখন জিজ্ঞাসা করবে যে সাবজেক্ট থেকে কোন টপিক থেকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ। তখন বেশিরভাগই আমি দেখি অনার্সের টপিক। আমি কি এরকম বলতে পারি যে 9-10 এর কোন টপিক বা হ্যাঁ, ইলেভেন হ্যাঁ, হ্যাঁ, টুয়েলভের হ্যাঁ, কোনো হ্যাঁ, টপিক? বলতে পারো, বলতে পারো, বলতে পারো, অবশ্যই যখন বলো। প্রিপারেশন করবে না, যখন অ্যাকচুয়ালি কি সাবজেক্ট হয় করবে বলো তো, তখন অ্যাকচুয়ালি কি হয় বলো তো, যে এগুলো হচ্ছে সাবজেক্টে কি তুমি যখন ডেমোটা দেবে সেই জায়গা থেকেই তোমাকে তখনই কোশ্চেন করে দিবে। তো যেহেতু আমি এখন ডেমোটা দিতে বারণ করছি বা ডেমোটা এখনো বলছি যে সবার প্রিপারেশন হয়নি হয়তো, সেই কারণে আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আর বাকি এরকম হতে পারে, র্যান্ডম কোশ্চেনও হতে পারে, র্যান্ডম যে কোনো জায়গা থেকে, ঠিক আছে অনির্বাণ? হুম, ঠিক আছে। মেয়েদের মধ্যে কেউ? স্যার আমি দিতে চাই। আচ্ছা, তোমার নাম এবং তোমাকে ইন্ট্রোডাকশন দাও তোমার, বা আপনার ইন্ট্রোডাকশনটা দিন। হুম। হুম, বলুন। হ্যালো। হ্যাঁ, মাইক অন আছে, মাইকটা অন করে বলতে হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন, আপনার ইন্ট্রোডাকশন দিন, আপনার সম্পর্কে কিছু বলুন। কি শোনা মানে আওয়াজ হচ্ছে না। হ্যালো। হ্যালো। ডিস্টার্ব করছে মনে হয়। অন্য কেউ সময় নষ্ট করে লাভ নেই, তাহলে পরে একদিন ওদের নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে। অন্য স্যার কেউ, দেবো? মেয়েদের আমি দেবো মেয়েদের স্যার। মধ্যে, মেয়েদের মধ্যে স্যার কেউ? স্যার স্যার আমি দিব। আচ্ছা, শতরূপা, তাহলে ও পরে দিক। শতরূপা, নিজেকে ইন্ট্রোডিউস করো, আমি বাকিদের মাইক অফ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, শতরূপা, নিজেকে ইন্ট্রোডিউস করো। স্যার আমি ভিডিও অন করতে পারছি না, এমনি ভিডিও ঢুকে। অন করতে আছে, ঠিক আছে, ঠিক আছে, ও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। স্যার মিস্টার স্যার শতরূপা মণ্ডল, ঠিক আছে। শতরূপা মণ্ডল, মাইকটা অন করে রাখুন। শতরূপা শাসমল। সসপের শ্বাসমূল, ঠিক আছে। ওকে, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমি শতরূপা শাসমল, হুম। পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দা থেকে এসেছি। হুম। আমি বর্তমানে নাচিন্দাতে থাকি। হুম। আমি আমার বিএসসি ডিগ্রি বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে করেছি এবং মাস্টার ডিগ্রি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে করেছি এবং বিএড করেছি নেতাজি সুভাষচন্দ্র বসু বিএড কলেজ থেকে। হুম। পরবর্তীকালে আমার ক্ষেত্রে আমি মাস্টার ডিগ্রি আবার পুনরায় নেতাজি ওপেন থেকে করি, যেহেতু ডিস্টেন্স নাম্বার কম ছিল। তারপর 2017 থেকে 20 হুম। একটা সরকারি স্কুলে তিন হুম। বছর পার্ট টাইম করি এবং হুম। 20 থেকে 22 অপর একটা সরকারি স্কুল নাচিন্দা জেকে হাই স্কুলে 11-12 বিভাগে কর্মরত ছিলাম এবং 22 থেকে টিল নাও আমি হুম। একটা বেসরকারি স্কুলে কর্মরত, সেটা আচ্ছা, 9-10। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার অনেক পড়ানোর অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আচ্ছা, মেদিনীপুর, আপনি মেদিনীপুর বলেন তো? হ্যাঁ স্যার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে কটা মহকুমা আছে জানা আছে আপনার? না স্যার, 22টা আমার। 22টা? এতগুলো? স্যার জানা নেই আমার। তমলুকের তমলুক তমলুক, মহকুমা হলদিয়া, কাথি, এগরা, এগরা। হ্যাঁ, ঠিক আছে, তমলুক, হলদিয়া, কাথি, এগরা, মানে কাকে এগরা চারটে। হ্যাঁ, চারটে। মানে এটা কিন্তু বারবার করে বলছি, প্রত্যেককে যে যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের সম্পর্কে কিন্তু জানতে হবে। যে কোনো বই, যে তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে বা যে কোনো ধরো যে অনেক সময় পত্রিকাগুলো বেরোয়, যে আমাদের মেদিনীপুর বা আমাদের কলকাতা, এই যে পত্রিকাগুলো থেকে কিন্তু কিছু বেসিক নলেজ, যে কটা মহকুমা আছে, কোন কোন নদী পাস করেছে ওখান দিয়ে, তার ভৌগোলিকে উত্তর দক্ষিণে কে কি আছে না আছে, এগুলো কিন্তু খুব জানা দরকার, ঠিক আছে। এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। শতরূপা,
সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি জানেন? সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হলো এটাই, কিছু প্রত্যন্ত গ্রামগঞ্জের দিকে বেশিরভাগ কিছু স্টুডেন্ট পড়াশোনা থেকে পিছিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তো তাদেরকে শিক্ষামুখী করার জন্য আমাদের সর্বশিক্ষা অভিযান চালানো হয় এবং তাদেরকে আবার স্কুলমুখী করা হয়। শুধু এটাই? আরো কিছু আছে? আচ্ছা, এবং সর্বশিক্ষা হ্যাঁ। 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষার আওতায় না না আনার না না না, এটা এটা উদ্দেশ্য এটা থাকে। এটা সর্বশিক্ষার কিন্তু না, এটা না, এটা কিন্তু না, এটা না। ঠিক আছে, একটু ভালো করে দেখতে হবে সর্বশিক্ষা অভিযানগুলো, একটু কিন্তু ভালো করে পড়তে হবে। সর্বশিক্ষা হচ্ছে সব শিশুর 5 বছরের বিদ্যালয় শিক্ষা 2007 খ্রিস্টাব্দের মধ্যে নিশ্চিত করা, জীবনের উপযোগী ও উন্নত মানের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা, এগুলো একটু বলতে হবে। মানে সবই কিন্তু ওরকম না যে আমাকে সবাইকে শিক্ষাদান করতে হবে, সবাইকে সবই নীতিতে একই কিন্তু বলা নেই। এগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি শিক্ষক কেন হতে চাও? তুমি তো অনেক বা আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আপনি অনেক দিন ধরেই পড়াচ্ছেন, তো এই শিক্ষক বা শিক্ষকতা এই পেশাটা চুজ করার পিছনে আপনার কোনো কারণ? স্যার, আমার বাবা একজন টিচার ছিলেন, প্রথমে রহড়া রামকৃষ্ণ মিশনের টিচার ছিলেন। হুম। পরবর্তী ক্ষেত্রে তিনি একটি নার্সারি স্কুল স্থাপন করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি একটি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আ- এবং আমার স্কুলের যিনি ম্যাথের টিচার ছিলেন, হুম। তিনাকে দেখে আমি ম্যাথের টিচার হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, বিদ্যালয়ে স্কুলে শারীর শিক্ষার কোনো গুরুত্ব আছে? হ্যাঁ স্যার, বিদ্যালয়ে শারীর শিক্ষার গুরুত্ব আছে এই কারণে, উম, আমাদের শুধু মাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আয়ত্ত থাকলে চলবে না। হুম। বাচ্চা স্বামীজি কথা বলেছেন যে পড়াশোনার সঙ্গেও খেলাধুলা, চরিত্র, মানে আহ, শরীর গঠনটাও খুবই প্রয়োজন। আর শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে পড়াশোনাকে বহু মানে সার্বিক দিক থেকে বিকশিত করার জন্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। আচ্ছা, বর্তমানে মেয়েদের হুম, ক্রিকেট খেলার এক টুর্নামেন্ট হচ্ছে, এবং সেটা ভারতবর্ষে হচ্ছে এবং শ্রীলঙ্কাতে হচ্ছে, ঠিক আছে? তো জানেন কোন টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেটের মেয়েদের? না স্যার, আমার জানা নেই। কারোর? এনিওয়ান? মেয়েদের ক্ষেত্রে বলছি, ছেলেরা পারবে, মেয়েরা আর বলবো, বলো। আইসিসি ওমেন ওয়ানডে ওমেন ওয়ার্ল্ড কাপ। কাপ হচ্ছে, আইসিসি হ্যাঁ ওয়ান ডে হ্যাঁ, ওমেন একদম ওয়ান ওমেন ডে ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো এই ওয়ার্ল্ড আমি 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 এই কোশ্চিন করার পিছনে তার উদ্দেশ্যই হচ্ছে যে এইগুলো কিন্তু একটু যখন ইন্টারভিউ থাকবে তখন কিন্তু খেলাধুলো সম্পর্কে, বিশেষ করে ধরো যে মেয়েরা, মেয়েদের খেলা সম্পর্কে কিন্তু তাদের জিজ্ঞেস করবে, বা মেয়েদের ক্ষেত্রে কে কখন প্রথম কি পেয়েছে না পেয়েছে, কে অলিম্পিকে কোন পুরস্কার পেয়েছে না পেয়েছে, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু সাবজেক্ট থেকে কোশ্চিন করি তাহলে। শতরূপা, হ্যাঁ স্যার। হুম, শতরূপা, সাইক্লিক গ্রুপ কাকে বলে জানা আছে? এভরি এলিমেন্ট স্যাটিসফাইড ইটস এভরি এলিমেন্ট? সেই গ্রুপের জেন্ডার এক্সিস্ট করলে তখন তাকে বলা হয় সাইক্লিক গ্রুপ। না। আচ্ছা, বাট এটা না, সাইক্লিক গ্রুপটা একটু ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? যে সাইক্লিক গ্রুপ হতে গেলে তার একটা জেনারেটর থাকতে হবে, মানে এমন একটা এলিমেন্ট যেটা জেনারেট করে সমস্ত এলিমেন্টকে দেবে। আচ্ছা, যাই হোক, তো নেক্সট হচ্ছে যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির কোনো সূত্র জানা আছে আপনার, যেটা ছোটবেলা থেকে আমরা করে এসেছি? হ্যাঁ, ভাজ্য সমান ভাজক, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। সে ভাগশেষের কোনো ক্রাইটেরিয়া না, যে কোনো কিছুই হতে পারে ভাগশেষ? ভাগশেষটা ভাজক অপেক্ষা ছোট হবে। ভাগশেষটা ভাজক অপেক্ষা ছোট হবে, আর -1 -2 মানে নেগেটিভও হতে পারে, তাই তো? না, নেগেটিভ হবে না স্যার। নেগেটিভ হবে, তাহলে শূন্য হতে পারে, তাই তো? হ্যাঁ, শূন্য হতে। শূন্য হতে পারে, তাহলে এগুলো কিন্তু একটু পরিষ্কার করে বলতে হবে, হ্যাঁ? মানে যখনই যে জিনিসটা জিজ্ঞেস করবো সেগুলো সম্পর্কে কিন্তু একটু আইডিয়া করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সামথিং বাই জিরো, যে কোনো সংখ্যা বাই জিরো, এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ, না আনডিফাইন্ড অসংজ্ঞাত, না ইনডিটারমিনেট ফর্ম? স্যার, অসংগত। অসংজ্ঞাত। সামথিং বাই জিরো হচ্ছে অসংজ্ঞাত, আর সামথিং বাই খুব ক্ষুদ্র সংখ্যা? তখন ইনফিনিটিভ। তখন ইনফিনিটিভ হয়ে যাবে। আচ্ছা, আহ, একটা সার্কেল বা গোলক দেওয়া আছে, ঠিক আছে?
সেই সার্কেল বা গোলকের সেন্টারটা দেওয়া আছে 1,2। কত দেওয়া আছে? 1,2। আর তার রেডিয়াস দেওয়া আছে 5। তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা বলতে পারবেন? ওয়ান হ্যাঁ কমা টু স্যার, তার সেন্টার আর রেডিয়াস হচ্ছে 5। এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস পাঁচের হোল স্কোয়ার, আর রেডিয়াসটা কত বললেন স্যার? 5 সমান 5 স্কোয়ার। সমান 25। আচ্ছা, হ্যাঁ। তাহলে এই যে ফর্মটা বললেন, এই যে ইকুয়েশনটা, এটা একদম জেনারেল যে ইকুয়েশন, ঠিক আছে? তো এরকম যদি কোনো বৃত্তের বা সার্কেলের ধরুন ব্যাসের একদম এন্ড পয়েন্টগুলো জানা থাকে, তাহলে কি সেই সার্কেলের ইকুয়েশন বের করতে পারবেন? হ্যাঁ স্যার, এক্স মাইনাস, যদি X1 X2 এবং Y1 Y2 দুটো এন্ড পয়েন্ট হয় ব্যাসের, তখন সমীকরণটা হবে X মাইনাস X1 ইন্টু X মাইনাস X2 প্লাস Y মাইনাস Y1 ইন্টু Y মাইনাস Y2 ইকুয়াল টু 0। না, এটা ভুল হয়ে গেল। একটু সামান্য মিস্টেক হলো। X1 Y1 আর X2 Y2 হলো ওটা। X1 X2 না, X1 Y1 আর X2 Y2 হলে তখন X মাইনাস X1 ইন্টু X মাইনাস X2 প্লাস Y মাইনাস Y1 ইন্টু Y মাইনাস Y2, ঠিক আছে, ইজুয়াল টু 0 হবে। ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে জানা আছে? হ্যাঁ স্যার, কাকে বলে? যখন কোনো ত্রিভুজ যে একটি কোণ 90 ডিগ্রি হয়, তখন তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ? কোনো ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। কোন সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে? সূক্ষ্ম, হ্যাঁ হ্যাঁ স্যার, হতে পারে 60 ডিগ্রি হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, কখন? বলো, ঠিক বলছিলে। যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়। যখন প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, তখন সেই সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সম্ভব। ঠিক আছে। শতরূপা, আরো ভালো প্রিপারেশন নিতে হবে এবং জিকে সম্পর্কে একটা ধারণা কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হবে। ঠিক আছে, জিকের জায়গাটা মনে হচ্ছে তুমি একটু উইক, তো এই জায়গাটা একটু ভালো করে পড়ো। হ্যাঁ, বাকি হ্যাঁ এমনি স্যার। ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো হবে এরপর। নেক্সট আর কেউ ছেলেদের মধ্যে? স্যার বলবো? মহসিন, স্যার আচ্ছা, বলবো? মহসিন অনেকক্ষণ ধরে বলছে, ওকে একটু বলি সঞ্জয়, তারপরে বলছি। ঠিক আছে, মহসিন, একটু নিজেকে ইন্ট্রোডিউস করুন। স্যার আমার নাম মহসিন শেখ। আমি বীরভূম জেলা থেকে আসছি, এবং আমি স্কুল সিয়ান ইউসুফ হাই স্কুল থেকে কমপ্লিট করি, এবং গ্র্যাজুয়েশন বোলপুর কলেজ আন্ডার বর্ধমান ইউনিভার্সিটি, এবং পোস্ট গ্রাজুয়েশন বালিগঞ্জ সায়েন্স কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা, আহ, আপনি বীরভূম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বীরভূমে বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে তো? হ্যাঁ স্যার। বিশ্বভারতী ইউনিভার্সিটি, এটা কেন বিখ্যাত? কি জড়িত আছে এর সাথে? স্যার বিশ্বভারতী ইউনিভার্সিটি বিখ্যাত হওয়ার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার অবদান যথেষ্ট আছে, এবং হুম, ওনাকে ঘিরে ওনার সংস্কৃতি, ওনার কালচারকে প্রাধান্য, মানে প্রধান গুরুত্ব দিয়ে বিশ্বভারতী পড়াশোনার আর মানে পরিচালনা সমস্ত কিছু পঠন পাঠন ওনার ভাবধারাতে, ওনার চিন্তাধারাতে পরিচালিত হয়। হুম। এবং সেখান থেকে একটা আমাদের বহু পুরাতন ইউনিভার্সিটি, এবং এবং তার থেকে আর কি বিশ্বভারতীটা একটা বিশাল খ্যাত, এবং বিশ্ব অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে বিশ্বভারতী ইউনিভার্সিটির একটা পার্থক্য আছে একটা জায়গায়। মানে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা। না না, সেন্ট্রাল ইউনিভার্সিটি তো অনেক আছে, এমন একটা কিছু আছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যেটা খুব পার্থক্য করে দেয় অন্য ইউনিভার্সিটি থেকে, জানা আছে আপনার? এটা মানে প্রকৃতির সাথে কানেক্ট করে একদম, পড়াশোনা একদম, একদম, করানো। একদম, একদম, ওখানে মুক্ত পরিবেশে পড়ানো হয় এবং ক্লাসরুমের হুম। বাইরে গিয়েও বিশ্বভারতী ইউনিভার্সিটিতে হুম। পড়ানো হয়। ঠিক আছে। হুম। তো হুম। এখন দেখবেন নতুন বলা হচ্ছে যে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য যে মানে ক্লাসে যে সিস্টেমটা, যেমন বেঞ্চে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, এই সিস্টেমটাকে পরিবর্তন করে এখন অনেক জায়গায়, অনেক রাজ্যে এখন গোল করে বেঞ্চগুলোকে বসানোর একটা সিস্টেম করা হয়েছে। সেটা কি আপনি মনে করছেন যে সেটা খুব হ্যাঁ উপযোগী হবে ছাত্রছাত্রীদের জন্য? হ্যাঁ স্যার, এটা অবশ্যই স্যার, কিছু কিছু ক্ষেত্রে এটা যথেষ্ট স্যার, মানে উপযোগী হওয়ার একটা কারণ তো আছেই স্যার এটা। কারণ ক্লাসরুমে যেটা হয়ে থাকে স্যার, মানে যখন কোনো শিক্ষক তখন শিক্ষা দিয়ে থাকেন, তখন সামনে বেঞ্চ গুলো এবং মিডিল বেঞ্চ গুলো যতটা ক্লাসের সাথে কানেক্ট করতে পারে, পেছন দিকে এই মানে ছাত্রছাত্রীরা সেরকম ভাবে কানেক্ট করতে পারে না।
বাট যদি গোল রাউন্ড করে ওই সিস্টেমে স্যার যদি পড়ানো হয়ে থাকে, তাহলে সবাই সমানভাবে মানে মানে কানেক্ট করতে পারবে শিক্ষা স্যার। কিন্তু এর তো একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ধরুন আপনার ক্লাসরুমটা খুব ছোট, সমস্ত স্কুলে তো ক্লাসরুম বড় হয় না, এবং স্টুডেন্ট সংখ্যা অনেকটা বেশি, তাহলে আপনি কি করে তাদেরকে হুম। বসাবেন? হ্যাঁ স্যার, এটার অনেক কিছু স্যার মাধ্যম আছে। অনেক কিছু এটার মানে যদি আমি যদি গ্রুপ করে পড়াতে পারি, যে হ্যাঁ একটা ক্লাস যেমন একটা আয়তক্ষেত্রের এরকম একটা আকৃতির হয়, কিন্তু আমি যদি ওটাকে স্টুডেন্টদেরকে যদি একটা গ্রুপ করে যদি বসানো যায়, সেক্ষেত্রে অনেকটা এই সমস্যার সমাধান অনেকটা করা যেতে পারে এভাবে। গ্রুপ এবং মানে স্যার যে কিরকম শিক্ষক গ্রুপ? থাকবেন উনি গাইড হিসেবে গ্রুপ মানে জিনিসটাকে কিরকম দেখবেন। গ্রুপ মানে কিছু কিছু স্টুডেন্টকে নিয়ে? হ্যাঁ স্যার, কিছু তাহলে কিছু তো অনেক, 5 জন তাহলে তো 6 জন। তাহলে তো অনেক ক্লাস আপনাকে নিতে হবে। মানে আপনি যদি গ্রুপে না, গ্রুপে এবার নিতে চান। কিছু কিছু শিক্ষার ক্ষেত্রে যদি মানে আমি গ্রুপ করে যদি পড়ানোর যদি করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা সমালোচনার মাধ্যমে তারা শিক্ষা নিতে পারবে। এবং আমরা এটা সিডিপি তে এবং আমরা এটা প্যারাগজিতে পড়ে থাকি যে স্টুডেন্টরা এটা ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাক্টিভ ভাবে মানে উম, মানে পড়াতে আর কি তাদের মানে সক্রিয়তা দিতে পারবে আর কি। এবং শিক্ষক যদি এখানে গাইড হিসেবে তাদেরকে জাস্ট মানে মানে নিজেকে প্রদান করেন, তাহলে শিক্ষার্থীরা আরো যথেষ্ট মানে তাদের মনোযোগ সংযোগ বাড়াতে পারবে এরকম শিক্ষাদানের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, সোল অফ ইন্ডিয়া বা ভারতের আত্মা, এই বইটি কি রচনা করেছেন জানা আছে? না স্যার, এটা পারবো না স্যার। কারোর জানা আছে? সোল অফ আর্ট? বি আর আম্বেদকর নাকি? না। স্যার এপিজে আব্দুল কালাম। না, মহাত্মা গান্ধী। হ্যাঁ, ঠিক আছে। এর রচয়িতা হচ্ছে আচ্ছা স্যার, মহাত্মা হ্যাঁ। গান্ধী, ঠিক আছে। আচ্ছা, হুম। তো এগুলো একটু, এগুলো যে কে কোন বই লিখেছে বিশেষ করে মানে নেতাজি, এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, এরকম এগুলো কিন্তু একটু আমি সব দিয়ে দিব, ঠিক আছে? কে কোন কোন রচয়িতা করেছে এগুলো সব দিয়ে দিব, ঠিক আছে? এগুলো অসুবিধা নেই, এগুলো করতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট হচ্ছে একটু সাবজেক্ট থেকে কোশ্চেন করি তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানা আছে? আচ্ছা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো যদি সেই মানে সেই ত্রিভুজের বাহুগুলো আমরা যদি জানতে পারি। ধরি যদি প্রত্যেকটা বাহু মানে তিনটে বাহু যদি এ বি সি হয়, তাহলে তার অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। হুম। এবং সেক্ষেত্রে ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আর এসটা কি? এসটা স্যার এখানে অর্ধ পরিসীমা সেমি আচ্ছা, পেরিমিটার। বৃত্ত কাকে বলে? বৃত্তের ধারণা, ডেফিনেশন। বৃত্ত হচ্ছে স্যার এক ধরনের একটা কার্ভ। যে কার্ভের স্যার বৈশিষ্ট্য হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে ওই কার্ভের সমস্ত পয়েন্টের দূরত্ব স্যার মানে সেম, এবং ওই নির্দিষ্ট বিন্দুটাকে ওই বৃত্তের আমরা কেন্দ্র বলবো। কার্ভটা থেকে একটু বাংলায় সঞ্চারপথ বা এই সমস্ত জিনিসপত্রগুলো বলা উচিত, ঠিক আছে? কারণ একটু বাংলাতে বলবে, কারণ আচ্ছা স্কুলে স্যার। তুমি পড়াবে। আচ্ছা। আচ্ছা, যে বিন্দুটা যেটা আছে, যেখান থেকে বললেন যেটা একদম ফিক্সড, যে বিন্দুটা সেখান থেকে দূরত্ব মাপতে হুম। হয়, সেই বিন্দুটাকে কি বলা হয়? সে বিন্দুটাকে স্যার ওই বৃত্তের জন্য কেন্দ্রবিন্দু বলবো। কেন্দ্রবিন্দু বলো। আর যে দূরত্বটা, যে সমদূরত্ব, তার কি কোনো নাম জানা আছে? সেটাকে ব্যাসার্ধ বলবো স্যার। সেটাকে বলবো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের জ্যা কাকে বলে? বৃত্তের যা হচ্ছে বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো বিন্দু যদি আমি নিই, এবং ওই দুটো বিন্দুকে আমি যদি মানে সংযোগ করি, যে সরল রেখা যে রেখাংশটা আমরা পাবো, সেই রেখাংশটাকে স্যার ওই বৃত্তের যা বলবো। আর বৃত্তের সব থেকে বড় জ্যা? বৃত্তের সব থেকে বড় জ্যাকে স্যার আমরা ব্যাস বলি। ব্যাস বলি। ধরুন আপনাকে একটা আয়তঘন দেওয়া হলো, আয়তঘন মানে বুঝতে পারছেন, প্যারালাল পিপেট, হ্যাঁ স্যার। রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পিপেট, তো তার কটা তল আছে জানা আছে? স্যার 6টা তল। 6টা তল আছে। আচ্ছা, ঠিক আছে। প্রিজম মানে কি জানেন? প্রিজম? প্রিজম হচ্ছে স্যার এক ধরনের উম, বহুভুজ। হ্যাঁ হ্যাঁ, বহুভুজ, যার যেটা যেটা আমরা মানে 3D তে মানে 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 সেটাকে আমরা অনুভব করতে পারি। আহ, ওটাকে স্যার ছবি এঁকে দেখাতে পারলে বেশি স্যার সুবিধা। না, ঠিক আছে, এগুলো একটু ডেফিনেশন ডেফিনেশন। গুলো, ডেফিনেশন গুলো একটু করে দেবে, ঠিক আছে? একটু আচ্ছা স্যার। ডেফিনেশন। আচ্ছা, জ্যামিতি বলতে কি বোঝো? জ্যামিতি হচ্ছে স্যার মানে আমি যে আমরা যে গণিত করে থাকি বা আমরা যেটা মানে
অঙ্ক করে থাকি, সেক্ষেত্রে একটা পোর্শন হচ্ছে যেটার মাধ্যমে আমরা মানে আহ, ছবি বা আকৃতির মাধ্যমে জিনিসগুলোকে আমরা বর্ণনা করে থাকি। যেমন ভূমির মানে আমি যদি ভূমির উদাহরণ ভূমির পরিমাপ বলে দেবে। ঠিক আছে, জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ। হুম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক জ্যামিতি প্রথম কোথায় কোন দেশে শুরু হয় জানো? কোন দেশে প্রথম জ্যামিতি। জ্যামিতি? মিশরে, হ্যাঁ, জ্যামিতি না স্যার। মিশরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমি কিছু কোশ্চিন করলাম, ঠিক আছে, আরো ভালো প্রিপারেশন নাও, ঠিক। ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে, খারাপ না। এবং আস্তে আস্তে হুম, আস্তে আস্তে যেগুলো জায়গাতে অন্যান্যরা যেখানে কোশ্চিন টোশ্চিন করছি সেগুলো একটু দেখো, ঠিক আছে, নিয়ে সেখান থেকে ঠিক আছে, আরো নিজেকে থ্যাংক ইউ। ইমপ্রুভ করার চেষ্টা করো। ওকে, এরপর হুম। আরো নেবো, চিন্তা নেই। আচ্ছা, নেক্সট মেয়েদের মধ্যে কেউ? আমি স্যার জিকেটা কি আপনি নোট দেবেন? কি নোট দেবো বলো? মানে কি ওই যে মানে হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরছি, অবশ্যই দেবো, অবশ্যই দেবো না, ওগুলো না হলে তো পারবে না। আমি এমনি দিকে দেখছি যে তোমরা পারছো কিনা, এটা তো জাস্ট প্রাইমারি। আমি একটু দেখে নিচ্ছি যে কে কি পরিস্থিতি আছে, এবার ওগুলো সব নোট দেবো আমি, চিন্তা নেই, সব নোট দেবো। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, সাবজেক্টও পড়তে হবে, পাশাপাশি অন্যান্য আউটার নলেজগুলো পড়তে হবে। বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ স্যার, তাহলে আউটার নলেজ হয়ে যাবে স্যার। নোটস গুলো একটু দিতে হবে, দিয়ে দেবেন। হুম হুম, ওইগুলোই জানা নেই ওগুলো সব দেবো, সব দেবো, ঠিক আছে, এগুলো সব দেবো। সমস্ত হ্যাঁ। সাবজেক্ট করতে পারবো। হুম। আচ্ছা, আমি করে দেবো, ওগুলো করে দেবো, শিফট করে দেবো, ঠিক আছে, পার্সোনালি করে দেবো, এখন অসুবিধা নেই। আচ্ছা, মেয়েদের মেয়েদের মধ্যে কেউ, মেয়েদের মধ্যে, আচ্ছা তুমি ঠিক আছে, বাকিরা সবাই অফ করে দাও। আপনার একটু ইন্ট্রোডাকশন দিন। হ্যাঁ স্যার, আমি সুব্রতা হালদার, আমি সাউথ চব্বিশ পরগনা থেকে আসছি। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আহ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এরপর আমি মাস্টার্স করি ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি থেকে। এবং তারপরেই আমি হচ্ছে বিএড কমপ্লিট করি বাবা সাহেব আম্বেদকর কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে। হুম। আর তারপরে আমি একটি সরকারি স্কুলের পার্ট টাইম হিসাবে 3.5 বছর সেখানে চাকরি করি। এরপর বর্তমানে আমি অ্যাজ এ কন্টেক্সচুয়াল টিচার হিসাবে জয়েন করেছি। আচ্ছা, তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে, বাকিরা জানি না শুনতে পাচ্ছ কিনা, তোমার ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি বললে? সুভদ্রা? সমলতা। সোমলতা? ঠিক আছে, সোমলতা, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা খালি গায়ে মাইক ভিডিও হ্যাঁ অন স্যার, করে ওটা দিচ্ছে খুব অসুবিধা হচ্ছে। ওই গন্দাস মুর্মু বলে একজন আছে, কন্টিনিউ ভিডিওটাকে অন করছে, খালি গায়ে শুয়ে আছে। এটা কি অসভ্যতা! আমি তাকে রিমুভ করে দিলাম। কারণ এই ধরনের ইয়ে কিন্তু এখন সবাই ছেলেমেয়েরা এখানে নির্বিশেষে আছে, ভিডিও অন করে এগুলো করবে না, ঠিক আছে, এগুলো খুব দৃষ্টিকটু এবং খুব খারাপ লাগছে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, আমি ইয়ে করে দিলাম, মানে একটু শালীনতা বজায় রেখো সবাই। মানে বাড়িতে আছো মানেই যেরকম না, একটা ভদ্র বা যে কোনো জায়গাতে গেলেও একটু ড্রেস পোশাক পরে, না হলে সব থেকে ভালো হচ্ছে ভিডিও অফ রাখা। তো ভিডিও অন করার দরকার নেই। ওকে। ঠিক আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, আচ্ছা বলুন তো, উম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এর একটা বই আছে, ঠিক আছে, গ্রন্থ, এর রচয়িতাকে? না স্যার, এটা আমার জানা নেই। ইন্ডিয়ান স্ট্রাগলের রচয়িতা হচ্ছে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এটা খুব ওকে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে জেনে নিতে হবে, এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে। আচ্ছা, আইন অমান্য আন্দোলন জানেন? হ্যাঁ। হ্যাঁ, আমি জানি। অসহযোগ আন্দোলন? হ্যাঁ। আচ্ছা, এই আইন অমান্য বা অসহযোগ আন্দোলন এর নেতৃত্বে কি ছিলেন? মহাত্মা গান্ধী। আচ্ছা, তো এই অসহযোগ আন্দোলন যেটা, সেখানে আরো মানে মহাত্মা গান্ধী ছাড়াও আরো অনেকেই তার সঙ্গে যোগ দিয়েছিলেন, এরকম কোনো মহিলা জানেন যিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, খুব নাম করা? স্যার সরোজিনী না নাইডু। স্যার। সরোজিনী নাইডু, ভেরি গুড, ঠিক আছে, এগুলো একটু জানতে হবে সবকিছুই, দেখো কোথা থেকে কি করবে বলা খুব মুশকিল, ঠিক আছে। এগুলো কিন্তু মানে আমি একটু বলে দিচ্ছি তো, এগুলো সব আস্তে 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 আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের বলে দেওয়ার। কিন্তু এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু করবে, হ্যাঁ, এগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে, আপনি কোন জেলা থেকে বললেন? কলকাতা? না, সাউথ চব্বিশ পরগনা।
সাউথ 24 পরগনা কেন বিখ্যাত? এখানে সুন্দরবন আছে। গঙ্গাসাগর মেলার একটা মানে একটা বড় ধরনের মেলা হয়, গঙ্গাসাগর মেলা। সেটাও একটা বিখ্যাত। সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, সেটাও একটা বিখ্যাত জায়গা। সুন্দরবনে খুব বিখ্যাত কিছু অরণ্য আছে, নাম হুম। করা কিছু অরণ্য। অরণ্য, ওই সুন্দরী গড়ান গেওয়া। আচ্ছা, ম্যানগ্রোভ আছে। হুম, ওর মধ্যেই পড়ে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনার, হ্যাঁ, একদম ওপরে মানে উত্তরে কোন জেলা? আহ দক্ষিণ চব্বিশ পরগনার উপরে হুম, আই সহজ থিঙ্ক কোশ্চেন। হাওড়া। হাওড়া। দক্ষিণ 24 পরগনার একদম উত্তরে যদি ম্যাপ দেখা কলকাতা, হয়। সরি সরি, কলকাতা উত্তর কলকাতা চব্বিশ কলকাতা পরগনা মনে হয়। কলকাতা কলকাতা। উত্তর 24 পরগনা হবে, উত্তর চব্বিশ কলকাতাটা তো পরগনা। মাঝখানে আছে, মানে আমি যদি দেখি তাহলে উত্তর 24 পরগনা, ঠিক আছে, দক্ষিণের উত্তর উপরে চব্বিশ পরগনা। হ্যাঁ মানে পশ্চিম দিকে হাওড়া। হ্যাঁ না, হ্যাঁ, পশ্চিম দিকে হাওড়া, হুগলিটাও পশ্চিম দিকে, মানে দক্ষিণ। হুগলিটাও হ্যাঁ, হ্যাঁ মানে হুগলিটা হচ্ছে উত্তর একদম একদম পশ্চিমে। দক্ষিণ, তার উত্তরেই হচ্ছে উত্তর 24 পরগনা। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আহ দক্ষিণ 24, আচ্ছা, আপনার কোনো হবি আছে? হবি? উম হ্যাঁ, গান করা। শুনতে পেলাম না, আরেকবার। হ্যাঁ, গান করা, গান করা। গান করা, আচ্ছা, ঠিক আছে। তো কি বিষয়ে আপনি, মানে কোন গান করেন, কিরকম, ক্লাসিক্যাল না? আমি ক্লাসিক্যালি করি। ক্লাসিক্যাল করেন, আচ্ছা। ভারতে আচ্ছা, মাইকটা কারোর একটা অন আছে মনে হচ্ছে, এক্সট্রা কারোর, পাপিয়া, এক্সট্রা কারোর অন হয়ে গেছে, ওকে। ভারতে একটা পত্রিকা আছে, যে পত্রিকাকে কেন্দ্র করে একটি বিপ্লবী দল গড়ে উঠেছিল, নাম জানা আছে? উম না স্যার। কেউ? যুগান্তর। যুগান্তর পত্রিকা, কারেক্ট। যুগান্তর পত্রিকা, আচ্ছা। আচ্ছা, লসাগু আর গসাগু, এটা সাবজেক্ট থেকে আসি, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, লসাগু। আহ লসাগু লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, আপনাকে দুটো সংখ্যা দিলাম, 0 আর 0, শূন্য দুটো, তাদের গসাগু কত বলুন তো? 0 আর 0। দুটো সংখ্যা A আর B, তার বদলে 0 আর 0 নিলাম, সেই দুটো সংখ্যার গসাগু কত? 1। 0 আর 0-র গসাগু 1? না, ঠিক হলো না। মনে রাখবে, 0 আর 0-র গসাগু বের করা যায় না। হ্যাঁ, গসাগু বের করতে গেলে দুটো সংখ্যার অন্তত একটাকে নন জিরো হতে হয়, দুটো সংখ্যা যদি জিরো হয়ে যায় তাহলে তার গসাগু বের করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন একটা সংখ্যা হচ্ছে 1 আর একটা সংখ্যা হচ্ছে 0, এবার এদের গসাগু 1 আর 0। 1। 1 আর 0-র গসাগু হচ্ছে 1। কেন, একটু বোঝাতে পারবেন? ধরুন আপনি হ্যাঁ ক্লাস হ্যাঁ নিচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ। গসাগুর পুরো কথা কি? গসাগুর পুরো কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে গরিষ্ঠ মানে কি সব থেকে বড়, সাধারণ মানে কি কমন। এই যেমন আমি একটা স্টুডেন্টকে তুলে যদি কোশ্চেন করি যে কমন বা সাধারণ ব্যাপারটা কি, তোমার আর আমার মধ্যে কমন কি? তোমার আর আমার মধ্যে কমন, তোমার চুল আছে আমারও চুল আছে, তোমার নাক আছে আমারও নাক আছে। সেরকম দুটো সংখ্যার মধ্যে যেটা কমন হবে, এবং সেই কমনটা কোনটা, যে গরিষ্ঠ হতে হবে মানে সব থেকে বড় এবং গুণনীয়। তাহলে আমার তিনটে কন্ডিশন আছে গসাগু হওয়ার ক্ষেত্রে: সব থেকে বড় হতে হবে, কমন হতে হবে, আর গুণনীয়ক হতে হবে। এবং এই 0 আর 1 কে, 0 আর 1-এর মধ্যে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। ওর থেকে আহ মানে ওই জন্যই এটা আর কি, অ্যান্সারটা হলো 1। মানে এককে এবং শূন্যকে, শূন্যকে সবাই ভাগ করতে পারে, যে কেউ শূন্যকে ভাগ করতে পারে, তো তার ফলে হুম। শূন্যর উৎপাদক বা ডিভাইজার অনেকেই হয়। একের যদি উৎপাদক বলেন তাহলে একের উৎপাদক হচ্ছে 1 হবে। এবার 1 আবার শূন্যের উৎপাদক, তাহলে শুধু একই। 1 শূন্যের উৎপাদক, আবার 1 হচ্ছে হ্যাঁ, একের উৎপাদক, এক। তাহলে সব থেকে বড় ওটাই, এছাড়া আর সব কিছু নেই, থেকে তার ফলে বড়। তাদের গসাগু হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, √3 এটা কি ধরনের সংখ্যা, হুম। মূলত না এটা অমূলত? অমূল্য সংখ্যা।
অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলে জানা আছে? যেসব সংখ্যা মূলত নয়, মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, হুম। যেখানে পি আর কিউ ইন্টিজার, হুম। কিউ নট ইকুয়াল টু জিরো, হুম। মানে কিউ জিরো হবে না, হুম। সেই তো পি বাই কিউ আকার √3 কে পি বাই কিউ আকারে লেখা যাবে না। মানে রুট থেকে √3/1 আকারে লেখা যাবে, বাট পি বাই কিউ এর ক্ষেত্রে পি আর কিউ এর কন্ডিশন হচ্ছে যেটা সেটা ইন্টিজার হতেই হবে। তাই জন্য এটি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, একটু কারেকশন করে দিই, কিউ না ইন্টিজার না হলেও চলে, হ্যাঁ ন্যাচারাল নাম্বার হলেও চলে, ঠিক আছে। পিটাকে ইন্টিজার বলবে, কিউটাকে ন্যাচারাল নাম্বার বলবে। এখন ইন্টিজার বলাটা ঠিক না অনেক ক্ষেত্রে, এটা অনেকে পছন্দ করে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার তাহলে। ইন্টিজারের বাংলাটা কি? ইন্টিজারের বাংলা পূর্ণ সংখ্যা, ইন্টিজারের আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ন্যাচারাল ঠিক নাম্বার হচ্ছে আছে। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে এবার আচ্ছা, আহ, ছেলেদের মধ্যে আরেকজনের নিয়ে নিই, কারণ অনেকটাই সময় হয়ে গেল, সময়টা স্যার লাগছে আমি একটু স্যার বেশি। আমি লাস্ট স্যার আমি আমি দেবো স্যার। এতজন তো আজকে স্যার দেওয়া যাবে আমিও না নেবো সময়। স্যার। বাবারে, এতজন তো আজকে দেওয়া যাবে না, স্যার নেক্সট আমি বুধবার দেবো। দিন। বুধবার দিন না, মানে আমি বলে দিই, আহ, বলে দিই বুধবার দিন আমরা এরপর থেকে 3 ঘন্টা করে নেব, ঠিক আছে। কারণ মক ইন্টারভিউটা এরপর আমি বলে দিই বুধবার থেকে আমরা বুধ শুক্র দুদিন, তারপরে আমি সপ্তাহে 3 দিন করে দেবো, কারণ যেহেতু অনেক স্টুডেন্ট আছে। এবার এবার আমি বলে দিই। নাম্বার, হ্যালো। হুম, আমি একটু বলে দিই, আমাকে একটু বলতে দাও সবাই। আহ বুধ শুক্র, সোম বুধ শুক্র 3 দিনই করে দেবো। সোমবার কালকে লক্ষ্মী পুজো বলে অনেকেই থাকবে না বা ব্যস্ত থাকবে বলে কালকে নিচ্ছি না। এরপর থেকে বুধ শুক্র আর সোমবার, হ্যাঁ 3 দিনই আমরা মক ইন্টারভিউ করব। তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এক্সপার্টও নিয়ে আসবো, কারণ শুধুমাত্র আমার কোশ্চিন করলে তো হবে না, অন্যান্য এক্সপার্টরাও কি ধরনের কোশ্চিন করছে সেগুলোও দেখতে হবে। তো আমরা 3 দিন করে মক ইন্টারভিউ নেব। মক ইন্টারভিউটা সপ্তাহে 3 দিন করে মোটামুটি চেষ্টা করবো 2.5-3 ঘন্টার উপর নেওয়ার, কারণ যত বেশি হবে তত ছাত্রছাত্রীদের হবে। এবং আমি এরকম ভাবে প্রতিদিনই আমাকে বলবে যে স্যার আমি দেবো বা কি, বা আমি এরকম ঠিক করে দেবো 30-35 জন। একটু ধৈর্য ধরতে হবে, কারণ দেখো সবাই যদি বলো স্যার আমি আগে দেবো আমি আগে দেবো, সেরকম তো হবে না। একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে টোটাল মানে দুটো আমার নিজস্ব স্টুডেন্ট এবং আদার স্টুডেন্টরা নিয়ে মোটামুটি ধরো 1400-1500 জন স্টুডেন্ট আছে। এবার এত স্টুডেন্টের ইন্টারভিউ প্রত্যেকের নেওয়াটা একটু ধৈর্য ধরতে হয়। আমি তাও সবাইকেই নেবো এবং দুবার করে নেবো, চিন্তা নেই। তো তোমরা, আজকে আমি একটু বাদই দিচ্ছি, আজকে একটু রাতি হয়ে গেল, ঠিক আছে। পরের দিন থেকে আমরা শুরু করবো 7টা থেকে, 7টা সোয়া 7টা থেকে শুরু করবো, 10টা সোয়া 10টা অবধি করবো। এবং এইভাবে তোমাদেরকে কিছু মেটেরিয়াল আমি দিয়ে স্টার্ট করছি, কারণ দেখছি যে তোমাদের মধ্যে বেশিরভাগ জনেরই যে জেনারেল নলেজ বা নিজের রাজ্য সম্পর্কে, জেলা সম্পর্কে বা এই ধরনের প্রকল্প সম্পর্কে জ্ঞান কম, বা কে কই বই লিখেছে এগুলো কিন্তু পড়তে হবে। আর বেসিক যে ধরনের কোশ্চেনগুলো করছি আশা করি একটা আইডিয়া পাওয়া গেল, সেই আইডিয়াগুলো হচ্ছে। এবং আমি, হ্যাঁ মানে আমি নিজেই ঠিক করে দেবো যে কোন কোন 30 জন, প্রত্যেকটা দিন 30 জন করে, হ্যাঁ 30 জনের বেশি হবে না, কারণ সময় লাগবে, দেখো বুঝতেই পারছো সময়টা লাগবে। তো সেই 30 জন করে আমি, বা 25-30 জন করে চুজ করে দেবো, সের উপর করে ভিত্তি করে তোমরা কিন্তু সবাই মক ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, পড়তে থাকো। এবং এখন দেওয়ার পর আবার 1 মাস পর পরীক্ষা, আবার আবার সব মক ইন্টারভিউ দেবে। কারণ দেখো মানে প্রতিদিন যদি ভাবো স্যার আমারই নিন, তাহলে তো হবে না, কারণ সবাইকেই নিতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যা শুনতে পাচ্ছি তাতে এই মাসের শেষের দিকে হয়তো রেজাল্টটা বেরোবে। রেজাল্টটা বেরিয়ে গেলে ভালোই হবে, তার ফলে আরো ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া যাবে, কারণ তুমি ঠিক মানে নিশ্চিত হয়ে যাবে তুমি পাবে কি পাবে না। আর নভেম্বর থেকে হয়তো ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ সময় লাগবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছো। তো অফলাইনে আমি চেষ্টা করছি 19শে অক্টোবর মালদা ডিস্ট্রিক্টে আমরা অফলাইনে মক ইন্টারভিউ নেবো। জায়গা এখনো ঠিক করিনি, আমি কথাবার্তা চলছে, এক্স্যাক্টলি ফাইনাল করিনি। 2-3টে জায়গার মধ্যে একটা করবো, হয় অডিটোরিয়াম না হলে টাউন হল এরকম। তো 19শে অক্টোবর দেখবে রোববার। তো সেখানে একদম অফলাইনের মাধ্যমে করব, সেগুলো আমি সব বলেও দেবো। আমি আপাতত একটা প্রাইমারি বলে রাখলাম। আর কলকাতাতে খুব সম্ভবত 19-এর পর 26শে অক্টোবর কলকাতা বা শিয়ালদাতে, আর তারপরের রোববার খুব সম্ভবত নভেম্বরের 2 তারিখ বা এরকম হবে মেদিনীপুরে আমি নেওয়ার চেষ্টা করছি। দেখো বারবার করে বলছি চেষ্টা করছি, কেন, কারণ সত্যি এতগুলো ব্যাচ সামলে, এত কিছু কাজ সামলে, মানে এত মানে সব জায়গাতে ইনভলভ থাকলে কি যে আমি কতটা সময় দিতে পারবো জানি না। প্লাস আমার টিম নিয়ে যেতে হবে, আমাকে প্রত্যেকটা জায়গায় 5-6 জন নিতে হবে, তাদের তোমাদের সবকিছু দেখা বা সমস্ত কিছু করা। তো আমি চেষ্টা করছি, আমি মালদা ডিস্ট্রিক্টটা আগে করবো, যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট, আমার যাওয়া আসার ব্যাপার নেই। তো সেখানে আমি 19শে অক্টোবর ডেটটা মোটামুটি ফাইনাল করছি, এখনো ঠিক হয়নি। আমি অডিটোরিয়ামটা বা কিছুটা বুক করবো, ওখানে এখন কথাবার্তা চলছে। বুক করার পরে 1-2 দিনের মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো। সেখানে যদি তোমরা অফলাইন দিতে পারো আরো ভালো, সেখানে কি ডেমো টেমো দেওয়ারও একটা ব্যবস্থা করে দেবো, বোর্ড টোড থাকবে, আরো ভালোভাবে হবে জিনিসটা। তো যত তোমরা এইভাবে মক ইন্টারভিউ দেবে, যত ইনভলভ থাকবে, বা অন্যান্যদের যেটা শুনবে, এই শোনার মধ্যেও কিন্তু একটা শেখা আছে। মানে শুধুমাত্র নিজে দিলাম সেটা নয়, যে অনেকে আছে যে শুনতে 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 একটা ধারণা তৈরি
করে দেয়। এই যে আজকে ধরো যতজনের নিলাম, খুব বেশি জনের নিতে পারলাম না, কিন্তু যতজনের নিলাম সেখানে কিন্তু একটা ধারণা মোটামুটি পেলে কিনা যে স্যার এই ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করতে পারে। এইবার কি হবে, এবার বাইরে থেকে যখন আরো এক্সপার্টরা আসবেন, সেই এক্সপার্টরা আবার নিজেদের মতো করে কিছু কোশ্চিন করবেন, কারণ সম্পূর্ণ তো আমার ধারণার উপর নির্ভরশীল না, কারণ এক একজন এক্সপার্টের এক এক রকম কোশ্চিন অ্যান্সার থাকে। তো তার ফলে বাইরের যখন এক্সপার্টরা বিভিন্ন ধরনের কোশ্চিন অ্যান্সার করবে, তাদের যে আইডিয়া, তাদের যে ক্রাইটেরিয়া, সেগুলো তোমরা জানতে পারবে। এইভাবে কি এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, যাতে দেখবে যে মেন ইন্টারভিউর দিন তোমরা কিন্তু অনেকটা ইজি ফিল করছো, বা অনেকটা দেখবে যে মনে হচ্ছে যে টেনশনটা কম। এটাই হচ্ছে উদ্দেশ্য। বাকি ইন্টারভিউ হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে, কারণ বুঝতেই পারছো যে কাকে কোথা থেকে কি কোশ্চিন করবে বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, যদি তুমি টেনশন মুক্ত হও, চিন্তা শক্তি যদি ইন্টারভিউ বোর্ডে তুমি যদি চিন্তা ভাবনা করার যদি ক্ষমতা তুমি যদি রাখতে পারো, তাহলে দেখবে যে তুমি সেখানেও কিন্তু বুদ্ধি দিয়ে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারো। যাই হোক, তো আজকে আমি আর এখানেই শেষ করছি, ঠিক আছে? যাদের যাদের বাকি থেকে গেল, অনেকেই বলছিল, তো আমি নেক্সট দিন থেকে একদম প্রথম থেকে আর কোনো কথাবার্তা বলবো না, কারণ আজকে একটু কোয়ারি টোয়ারি করেছি বলে সময়টা নষ্ট হলো, বা অনেকে অনেক রকম জিজ্ঞাসা করেছো। যার যেটা কোয়ারি থাকবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে বা মেসেজ করবে বা আমাকে ফোন করে নেবে, ঠিক আছে? কারণ এই আহ, ধরো ক্লাসের মধ্যে এই কোয়ারিগুলো কি, যে এই রিলেটেড, স্যার রেজাল্টে কি হবে, বা স্যার আমি কোথা থেকে আমার এই সার্টিফিকেটটা তুলতে পারবো, বা এইটা কি, এগুলো কিন্তু একটু করতে গেলে কি সময়টা নষ্ট হয়, এত সময় দিতে পারবো না। তো আগামী বুধবার দিন আমরা একদম 7টা সাড়ে 7টা থেকে শুরু করে দেবো, 3 ঘন্টা আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর উপর মক ইন্টারভিউর কোশ্চিন অ্যান্সার করবো, ঠিক আছে? তো সেগুলো করতে থাকো, আর ডেমোগুলো রেডি করো। ডেমোগুলো অনেকেই বলেছিলাম পাঠাতে, কিছুজন পাঠিয়েছো, আমি দেখে উঠতে পারিনি, আমি দেখে নিবো। আর একটা কথা বলে দিই, ধরো কেউ আমাকে মেসেজ করলে, ধরো আমি রিপ্লাই দিচ্ছি না, তো আরেকবার আমাকে মেসেজ করে দিও, কারণ অনেক সময় কি হয় যে মেসেজ ধরো পিছিয়ে গেল, বা আমি হয়তো, আমি জানি ও মেসেজ করছি, আমি খুঁজে পাচ্ছি না যেহেতু এত মেসেজ আছে। তো ধরো আমাকে কিছুজন ডেমো পাঠিয়েছিল, তোমরা আরেকবার করে একটু ডেমোটা পাঠিয়ে দিও না, বা আরেকবার করে হাই স্যার একটু লিখে দিও, তাহলে আমার মেসেজটা চলে আসবে, আমি ওকে দেখে নিবো, ঠিক আছে? তো তার জন্য খারাপ ভেবো না যে স্যার কোনো রিপ্লাই দিল না, কারণ এত মেসেজ আসে আমার পার ডে, যে আমি অনেক সময় কি নিজের অনিচ্ছাকৃত আমি অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারি না, ইচ্ছে আছে কিন্তু দিতে পারি না, বা ভুলে যাই, পরে আর রিপ্লাই দিতে আমি ভুলে যাই, বা কোথায় তার মেসেজটা চলে গেছে খুঁজে পাই না, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, ভালো করে প্রিপারেশন নাও, পজিটিভ মাইন্ডে থাকো, টেনশন নিও না, এবং ইন্টারভিউয়ের জিনিসপত্র পড়তে থাকো। মেয়েদের ক্ষেত্রে বলবো যে মহিলাদেরকে প্রথম প্রধানমন্ত্রী কে, প্রথম মুখ্যমন্ত্রী কে কে, এই ধরনের জিনিসপত্র কিন্তু হতে পারে। আমি জাস্ট জাস্ট একটা আজকে আইডিয়া দিলাম যে এই জিনিস হতে পারে। এবং যারা যারা আজকে ইনভলভ ছিলে, বা যারা যারা আজকে ডেমো বা মক ইন্টারভিউতে যারা মানে পার্টিসিপেট করেছো, তাদের কোনো চিন্তা নেই যে স্যার আজকে খুব একটা ভালো হলো না, কারণ প্রথম দিন, এটা জাস্ট একটা কি বলবো যে একটা টেস্ট, এবং এটা খুব স্বাভাবিক। আজকের দিনটা কারোরই ভালো না হওয়ার কথা, তার মধ্যেও অনেকে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছো, এবং অনেকেরই দেখলাম নলেজ খুব ভালো আছে। তো যাই হোক, পড়াশোনাটা স্টার্ট করো, আমি বিভিন্ন মেটেরিয়ালগুলো দিতে থাকবো, বই সংক্রান্ত, জেলা সংক্রান্ত, সেগুলো কিন্তু সুন্দরভাবে সব নিজে নিজে প্রিন্ট আউট করে নাও, বা লিখে নাও, বা যেটা ইচ্ছা লিখে নিলে সব থেকে ভালো, নিজের মতো করে লিখে নেওয়া হলে ভালো, অনেকে লিখে নেয়। তো তোমরা তো এখন কি হয়, এখন মডার্ন যুগ, অনেকে মানুষ লিখতে চায় না, সবকিছু ডাউনলোড, কিন্তু না, লিখলে ভালো, তাহলে কি মনে থাকবে। এবং নিজের জেলার সম্পর্কে পড়ো, কে কোন বই লিখেছে, কে কোন নীতিটা কি আছে, এডুকেশনের শিক্ষা সম্পর্কে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমি সব মেটেরিয়ালগুলো সব আজ থেকে প্রোভাইড করতে শুরু করবো, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং সব পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ক্লাসের আগে, সেই লিঙ্কটা কিন্তু জয়েন করে যাবে। আমি জয়েন করার পর কিন্তু বলে দেবো যে আমি অনলাইন হচ্ছি, তখন কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই অবধি থাক, আজকে আর সময় বাড়াবো না। বাকি যারা যারা বলছিলে, শান্তনু আর কিছুজন বলছিলে, তোমাদের বুধবার দিন আমি তোমাদেরকে মক ইন্টারভিউ নেবো, ঠিক আছে শান্তনু? ওকে, সঞ্জয়, শান্তনু, ওদের আমি ইয়েতে নেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার বলছি একটা কোশ্চেন। হ্যাঁ, ওকে স্যার। বলছি স্যার, ইরেশনাল নাম্বারে যেটা বললো, সেটা যদি মানে এইভাবে বলা যায় যে ডেসিমাল পার্টটা নন পিরিয়ডিক এবং হচ্ছে গিয়ে নন টার্মিনেটিং, একদম সেক্ষেত্রে হ্যাঁ ভালো, সেইটাও তো আরো ভালো, করলে আরো হয়। আরো ভালো হবে, আরো ভালো হবে। মানে ও একটা সেট স্যার সেট আপনি একটু খেললো যে, বললেন না যে হ্যাঁ, ইংলিশ টার্ম বলা যাবে না, কিন্তু আমাদের মুখ থেকে ইংলিশ টার্মটা বেরিয়ে যাবে না, এই বেরিয়ে নন যাবে, বেড়ে যাবে, কিছু ডেসিমেলটা। কিছু বেরোবে, কিছু বেরোবে, হ্যাঁ, ডেসিমাল টেসিমাল কিছু বেরোবে, তবে চেষ্টা করবে যাতে বাংলা টার্মগুলো বলা, ঠিক আছে? ধরো তুমি ডেমোতে চেষ্টা করে বাংলাটা বলার, ডেমোতে। হ্যাঁ স্যার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো স্যার বলো। আচ্ছা, আমি বলছি ক্লাস স্যার, ক্লাস শেষ, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। এবার যার যেটা পার্সোনাল কোশ্চিন আছে আমাকে